দশম অধ্যায় মহিলা সাক্ষীকে জেরা করিবার পূর্ব কৌশল। মহিলা সাক্ষীগণ নিজের মামলায় প্রায় ক্ষেত্রেই সত্য চাপা দিতে হয়, কিন্তু কৌশলগত জেরায় সত্যবাসন আদায় করা সম্ভব হয়। মহিলা সাক্ষী কতটা শিক্ষিত, চালাক বা চতুর, তাহার বুদ্ধিমত্তা এবং সমাজে তাহার বিচরণ ক্ষেত্র বা ভূমিকা জেরা করিবার পূর্বেই জানিয়ে নেওয়া প্রয়োজন। মহিলা সাক্ষী বিষয়ে সম্পত্তির কারণে কখনো সাক্ষী দিতে আসিলে জবানবন্দি করিবার সময়ই আজ করিয়া নিতে হয় তাহার বক্তব্যের বহর কতদূর। মহিলা সাক্ষীকে জেরার ব্যাপারে সতর্কতা অবলম্বন করিতে হয়। জেরা শুরুর আগে হিসাব নিকাশ করিয়া প্রশ্ন করিতে হয়। মহিলা সাক্ষীকে জেরা শুরুর আগে নিম্নলিখিত বিষয়গুলো স্মরণ থাকিলে জেরার অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। 1. মহিলা সাক্ষীকে যথেষ্ট নম্রতা ও ভদ্রতার সহিত প্রশ্ন করিতে হইবে। চরম প্রয়োজন না হইলে রাগত স্বরে বা জাজালো কণ্ঠে প্রশ্ন না করাই উচিত। 2. মহিলা সাক্ষী তেজস্বী ও পুরুষদের মতো হইলে ও দরজাল হইলে তাহাকেও স্বাভাবিকভাবে জেরা করা কর্তব্য। 3. চতুর মহিলাকে দৃঢ় মনোযোগের সহিত জেরা করিতে হয়। 4. সম্পূর্ণ সত্যবাদী মহিলা সাক্ষীকে বিস্তারিত জেরা না করিয়া তাহার আগ্রহ, স্বার্থ ও সম্পর্ক বাহির করিতে হইবে। যাহার আকর্ষণে সে সাক্ষ্য দিতে আসিয়াছে তাহা প্রকাশ করিতে হইবে। 5. কাল্পনিক উক্তিকারী মহিলা সাক্ষী সহজ ও শিখানো কথা পুনরুক্তি করতে চাহিবে, তাহাকে ঘুরাইয়া ফিরাইয়া প্রশ্ন করিতে হইবে। ভীত মহিলা সাক্ষীকে তাহার জ্ঞাত বিষয়ে প্রশ্ন করিলেও মনে নাই বা জানি না বলি এড়াইয়া যাইবে। এই ক্ষেত্রে জেরা দ্বারা এমন বিষয়ে প্রমাণ করিতে হইবে যে সে যাহা বলিতে আসিয়াছিল বা যাহা বলিয়াছে আদৌ তাহা সে জানে না। মহিলা সাক্ষীগণ সাক্ষ্য পর্যালোচনার বিধিকে অবজ্ঞা করিয়া স্বীয় গতিতে বলিতে থাকে। সাধারণত হা বা না বলিতে অনিচ্ছা প্রকাশ করে, কিন্তু তদাপেক্ষা অনেক বেশি কথা বলিয়া থাকে। মহিলা সাক্ষী দ্বিধাদ্বন্দ্বে ভুগিতে থাকিলে প্রশ্নটি পুনর্ব্যক্ত করিতে হয়, অথবা জবানবন্দিতে বা জেরায় পূর্বে বলিয়াছিল তাহা স্মরণ করিয়া দিতে হয়, যাহাতে উত্তরটি প্রত্যাশিত হয়। তাহা হইলে সাক্ষীর নিকট বিষয়ে সত্যের আভাস দেওয়া যাইবে। 9. মহিলা সাক্ষীর ত্বরিত উত্তর এবং আশাবাদ তাহাকে পুরুষের তুলনায় শ্রেয় সাক্ষী হিসেবে গণ্য করিয়া তুলিতে পারে, তবে তাহাকে লিঙ্গের কারণে বা অজরে কার্যকারী ও ফলদায়ক জেরার প্রশ্নে বাধাগ্রস্ত করিতে পারে। যদিও এইরূপ অবস্থা সর্বক্ষেত্রে সৃষ্টি হয় না, তথাপি হিসাব করিয়া জেরা করিতে হয়। 293 শিশু সাক্ষীকে জেরা করিবার পূর্ব কৌশল। সাক্ষ্য আইনের 118 দ্বারা সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হইয়াছে। এই দ্বারা অনুযায়ী যে ব্যক্তি প্রশ্ন বুঝিয়া উত্তর দিতে সক্ষম হয় সে সাক্ষী দেওয়ার যোগ্য। অনেক বয়স্ক, অতি বার্ধক্য, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোনো কারণে যদি আদালত মনে করেন যে সংশ্লিষ্ট সাক্ষী প্রশ্ন বুঝিয়া উত্তর দানে সক্ষম নহে, তবে সে সাক্ষী যোগ্য সাক্ষী নহে বলে বিবেচিত হইবে। সাক্ষীর যোগ্যতার নির্ধারণে একমাত্র পরীক্ষা হইল সাক্ষী তাহার নিকট জিজ্ঞাসা প্রশ্ন বুঝিতে ও উহার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম কিনা তাহা দেখা। এক সময়ে শিশু সাক্ষীর যোগ্যতা নির্ধারণে তাহার বয়স বিবেচনা করা হইত, কিন্তু পরবর্তীতে উহা পরিবর্তন হইয়া বর্তমান সময়ে শিশু সাক্ষীর যোগ্যতা নির্ধারণের মাপকাঠি তাহার বয়স নয়, বরং বোধশক্তি। আইনের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় শিশুর বোধশক্তির অপরের যুক্তিতে তাহাদেরকে উক্ত অপরাধসমূহ প্রমাণের জন্য শিশু সাক্ষীর প্রয়োজনীয়তা আদালতের সম্মুখে দেখা দেয়। অপরাধ করা এবং অপরাধ সংগঠিত করানো সমাজের মানুষের মধ্যে যেন এক কালীবাধা হইয়া দাঁড়িয়েছে। এমন অপরাধ দেখা যায় যে দিবালুকে শিশুদের উপস্থিতিতে অপরাধ সংগঠিত হইতেছে। এই সমস্ত অপরাধের সংখ্যাও কম নয়। 294 শিশুর বুদ্ধি ও জ্ঞানের পরীক্ষার জন্য আদালতের করণীয়।
কোনো শিশু সাক্ষীকে জবানবন্দি গ্রহণ করিবার পূর্বে তাহার যোগ্যতা বিচারের জন্য কিছু সহজ ও সাধারণ প্রশ্ন আদালত কর্তৃক জিজ্ঞাসা করা উচিত। ইহাতে তাহার সাক্ষ্যদানের যোগ্যতার প্রশ্নে আদালত নিশ্চিত হইতে পারিবে। আদালত শিশুর বুদ্ধি পরীক্ষার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করিতে পারেন। তোমার নাম কি? তুমি কি করো? কতদূর লেখাপড়া জানো? তুমি কোথায় আসিয়াছ? কাহার সামনে দাঁড়াইয়াছ? কোনো মামলায় সাক্ষ্য দিতে আসিয়াছ? কি অপরাধের মামলা? যে শপথ পড়িয়াছ তাহার তাৎপর্য তুমি বুঝো কি? তোমার কোনো উকিল সাহেব আনিয়াছেন? তাহার নাম কি? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পর আদালত শিশু সাক্ষীর জবানবন্দি গ্রহণ করিতে পারে। 295 শিশু সাক্ষীকে জেরা করিবার সময় সতর্কতা। শিশু সাক্ষী জেরায় সহজে নিস্তেজ হইয়া পড়ে, তাই জেরাকালীন সত্য যাহাতে চাপা না পড়িয়া যায় সেই দিকে অ্যাডভোকেটকে লক্ষ্য রাখিতে হবে। জবানবন্দিকালে যাহাতে অন্যের শিকানুবলী যাহাতে না বলে সেই দিকে লক্ষ্য রাখিতে হইবে। শিশু সাক্ষীকে প্রশ্ন করিবার সময় এমনভাবে করিতে হইবে যাহাতে সে তাহার শিকানো মুখস্থ কথা বলে উত্তর দিতে না পারে। শিশু সাক্ষীকে জেরাকালীন সময়ে শান্ত থাকা উচিত। মেজাজ দেখাইয়া প্রশ্ন করিলে শিশুর নিকট হইতে সত্য কথা বাহির হওয়ার সম্ভাবনা কম। শিশু সাক্ষীর জেরাকালীন সময়ে ঘটনা প্রবাহে বিস্তারিত বিবরণ সম্মিলিত প্রশ্ন করা যায়, এতে সে তাহার শিকানোগুলি আওড়াইতে পারে না। 296 শিশু সাক্ষীর প্রয়োজনীয়তা। বাংলাদেশে কালের আবর্তে অপরাধ প্রবণতা ও প্রকারভেদ এত বেশি বিস্তার লাভ করেছে যে ক্ষেত্রবিশেষ উক্ত অপরাধসমূহে প্রমাণের জন্য শিশু সাক্ষীর প্রয়োজনীয়তা আদালতের সম্মুখে দেখা দেয়। অপরাধ করা ও অপরাধ সংগঠিত করানো সমাজের মানুষের মধ্যে এক কালবেদী হইয়া দাঁড়াইয়াছে। এমন অপরাধ দেখা যায় যে দিবালুকে শিশুদের উপস্থিতিতে অপরাধ সংগঠিত হইয়াছে। এই সমস্ত অপরাধের সংখ্যা কম নহে, আর উক্ত অপরাধগুলি প্রমাণের জন্য শিশু সাক্ষীর প্রয়োজন। শিশু সাক্ষীকে জেরার সাধারণ প্রশ্ন। প্রভেদ যুগ সূচক ও শিকানুকতা বাহির করিবার জন্য শিশু সাক্ষী জেরা নির্ধারণের বাহিরে নিম্নের প্রশ্নগুলো করিতে হইবে। কে তোমাকে সাক্ষ্য দিতে বলিয়াছে? কি কি কথা বলিতে আসিয়াছ? যাহা বলিয়াছ তাহা তোমার স্মরণ শক্তি হইতে বলিয়াছ না কাহারও কথা মতো বলিয়াছ? যদি স্মরণ শক্তি হইতে বলার কথা ব্যক্ত করে তবে স্মরণ শক্তি পরীক্ষা করিবার জন্য আনুষঙ্গিক প্রশ্ন করিতে হয়। জবানবন্দিতে যাহা বলিয়াছে তাহা তোমাকে পূর্বেই কেহ বলিয়া দিয়েছিল? আজকে যাহা বলিতে হইবে তাহা তোমাকে কে বলিয়া দিয়েছে? তুমি কি নিশ্চুককে অপরাধটি সংঘটিত হইতে দেহ নাই? অনুমানের উপর কথা শোনাও কথা বলিয়াছ? তদন্তকালে কি বক্তব্য রাখিয়াছ তাহা বলিতে পারো কি? এখন যাহা বলিতেছ তাহা সঠিক না তদন্তকালে যাহা বলিয়াছ তাহা সঠিক? কথিত অপরাধ সম্পর্কে তুমি কাহাকে বলিয়াছ কি? ডাক্তারের নিকট কি বিষয়ে কথা বলিয়াছ? কোন ডাক্তারের নিকট বলিয়াছ? পুলিশি তদন্তকালে কি বলিয়াছ এবং কি বর্ণনা দিয়াছ? প্রভেদ থাকিলে পুলিশি তদন্ত সম্পর্কে এবং সাক্ষীর বিবৃতি পড়িয়া শোনাইতে হইবে। অপরাধ সংগঠনের বিষয়ে কে এজাহার দিয়েছিল এবং কে তাহাকে এজাহার করিতে বলিয়াছিল? অপরাধীকে চিনিবার কথা বলিলে কিভাবে চিনিয়াছ? পূর্বে তাহাদেরকে চিনিতে কি? কোন আসামি কি কাজ করিয়াছিল? কিভাবে কি কি কাজ করিতে দেখিয়াছ? কিভাবে কখন অপরাধটি সংঘটিত হইয়াছে? উপরের প্রশ্নগুলোর প্রতি লক্ষ্য রাখিয়া ঘটনার বিষয়বস্তুর উপর সাক্ষীর জবানবন্দি নির্ভর করিয়া জেরা করিতে হয়। দুর্ঘটনাজনিত জেরায় মামলার জেরায় পূর্ব কৌশল। দুর্ঘটনার কয়টার সময় হইয়াছিল? দুর্ঘটনার সময় ভিকটিম কোন দিকে হইতে আসিতেছিলেন?
আসামি কোন দিক হইতে আসিতেছিল? রাস্তার কোন দিকে দুর্ঘটনাটা সংঘটিত হইয়াছিল? যেখানে দুর্ঘটনা ঘটিয়াছিল সেখানে কে রাস্তার মোড়ে ছিল? রাস্তা হইতে কি ভিকটিম আসামিদের বাহন দেখিতে পাইতেছিল? রাস্তার কোন পাশে ভিকটিম আঘাত পাইয়াছিলেন? ভিকটিমের শরীরে কি কি আঘাত ছিল? আসামি কি কোনো আঘাত পাইয়াছিলেন? আসামির গায়ে কি আঘাত লেগেছিল? আহত ব্যক্তিকে কখন হাসপাতালে নেওয়া হয়েছিল? ভিকটিমকে কখন ডাক্তার পরীক্ষা করিয়াছিলেন? কখন দুর্ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হইয়াছিল? আসামি তাহার বাহনের সহিত চলিয়া গিয়াছিলেন কিনা? যদি না গিয়া থাকে তবে কখন আসামিকে পুলিশের সুপার্দ করা হইয়াছিল? দুর্ঘটনার বিষয় কখন পুলিশের নিকট জানানো হইয়াছিল? পুলিশ দুর্ঘটনার স্থানে কখন আসিয়াছিল? পুলিশ আসা পর্যন্ত দুর্ঘটনার স্থানে কেন পাহারাদার হিসাবে ছিল কি? পুলিশের না আসা পর্যন্ত দুর্ঘটনার স্থান অক্ষত ছিল কি? পুলিশ অফিসার দুর্ঘটনার স্থান আলাদা করিয়া চিহ্নিত করিয়াছিল কি? দুর্ঘটনার স্থানের কোনো ছবি তোলা হইয়াছিল কি? পুলিশ অফিসার দুর্ঘটনার স্থানে কোনো মানচিত্র অঙ্কন করিয়াছিল কি? পুলিশ অফিসার দুর্ঘটনার স্থানে উদ্ধারকৃত বস্তুর তালিকা তৈরি করিয়াছিল কি? বাহন পরিদর্শক বাহনটি পরীক্ষা করিয়াছিল কি? বাহনে কোনো ত্রুটি হইয়াছিল কি? বা বাহনে কোনো ত্রুটি পাওয়া গিয়েছিল কি? উক্ত ত্রুটির জন্য দুর্ঘটনা সংঘটিত হয়েছিল কি? উক্ত ত্রুটি কি আকস্মিকভাবে দেখা দিয়েছিল? দুর্ঘটনা অবহেলার জন্য সংঘটিত হইয়াছিল কিনা? অসতর্কতার সহিত বাহন চালানোর জন্যই কি দুর্ঘটনা ঘটিয়াছিল? দুর্ঘটনার সময় বাহনের গতিবেগ কি খুবই বেশি ছিল? ভিকটিমের গতি কেমন ছিল? আসামি কি দুর্ঘটনার সময় তাহার সঠিক পাশে ছিলেন? ভিকটিম দুর্ঘটনার সময় কি কোনরূপ অবহেলা প্রদর্শন করিয়াছিলেন? দুর্ঘটনার সময় ভিকটিম রাস্তার সঠিক অবস্থানে ছিল কি? দুর্ঘটনা হওয়ার সময় ভিকটিম ট্রাফিক আইন ভঙ্গ করিয়াছিল কি? দুর্ঘটনার স্থানে এমন পরিস্থিতি সৃষ্টি হইয়াছিল যে আসামির বাহনের গতি নিয়ন্ত্রণ রাখিবার ক্ষমতা ছিল না। দুর্ঘটনা কি ক্ষতিপূরণের সাহায্য পূরণ করা সম্ভব? আসামিকে ডাক্তারি পরীক্ষা করানো সম্ভব হইয়াছিল কি? আসামির বাহন পরিচালনার বৈধ লাইসেন্স ছিল কি? 299 তদন্ত অফিসারকে জেরার পূর্ব কৌশল। আপনার নিকট অভিযোগ তদন্তের জন্য কখন প্রেরণ করা হইয়াছিল? ঘটনাস্থলে কখন পরিদর্শন করেছিলেন? ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে অভিযোগকারীর সাথে দেখা হইয়াছিল কিনা? অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করা হইয়াছিল কিনা? যদি না হইয়া থাকে তবে কারণ কি? ঘটনাস্থানে কে শনাক্ত করিয়াছিল? ঘটনাস্থান ভ্রমণ পর্যন্ত অক্ষত আছে কিনা? ঘটনাস্থলের চতুর্পার্শ্বের মানচিত্র আঁকিয়াছেন কিনা? ঘটনাস্থল হইতে রক্তমাখা কিংবা সাদা কোনো পোশাক উদ্ধার করা হইয়াছে কিনা? কখন উদ্ধার তালিকা তৈরি করা হইয়াছিল? রক্তমাখা পোশাক অথবা অন্য উদ্ধারকৃত রক্ত সিলগালা করা হইয়াছিল কিনা? ঘটনার অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করা হইয়াছিল কিনা?
উদ্ধারকৃত বস্তু রাসায়নিক পরীক্ষায় প্রেরণ করা হইয়াছিল কিনা? আগেদের বিষয় কখন ও কিভাবে জানিলেন? আসামিদেরকে কখন ধরিবার জন্য চেষ্টা করা হইয়াছিল? আসামিকে ধরিবার জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল? যদি আসামিকে গ্রেফতার না করা হয় তবে ফৌজদারি কার্যবিধির 87 ও 88 ধারায় পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা? আসামিদেরকে ধরিবার জন্য গ্রেফতারি পরোয়ানা ছিল কিনা? আসামিদের সহিত দেখা হইয়াছিল কিনা? আসামিদের জবানবন্দি কখন লিপিবদ্ধ করা হইয়াছিল? কখন আগ্রাসন চালানো হয়েছিল? উদ্ধারের কোনো তালিকা আসামিদের নিকট প্রেরণ করা হইয়াছিল কিনা? তালিকায় কাহাদের দস্তখত গ্রহণ করা হইয়াছে? উদ্ধার তালিকায় কখন সাক্ষীদের দস্তখত নেওয়া হয়েছিল? রক্তমাখা কাপড় আপনি নিয়েছিলেন কিনা? উদ্ধারকৃত কাপড় রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কিনা? আঘাতকারীর অস্ত্র উদ্ধার করা হইয়াছিল কিনা? এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছিল কিনা? আঘাতপ্রাপ্ত ব্যক্তির শরীর পরীক্ষা করা হইয়াছিল কিনা? ডাক্তারের পরীক্ষার রিপোর্ট গ্রহণ করা হয়েছিল কিনা? আদালতে কখন অভিযোগপত্র দায়ের করা হইয়াছিল? পরীক্ষিত অস্ত্র কখন উদ্ধার করা হইয়াছিল? অস্ত্রের ক্ষেত্রে হস্তরেখা বিশারদের মতামত নেওয়া হয়েছিল কিনা? অস্ত্র উদ্ধারের পর কেহ ইহাতে হাত দিয়েছিল কিনা? হস্তরেখা বিশারদের মতামত নেওয়া হয়েছিল কিনা? অস্ত্রটি কি ধরনের আগ্নেয়াস্ত্র? আগ্নেয়াস্ত্র হইলে এই বিষয়ে বিশারদের মতামত নেওয়া হয়েছিল কিনা? 300 আসামির শনাক্ত মহড়া সম্পর্কে জেরার পূর্ব কৌশল। উপক্রমণিক সাক্ষী অপরিচিত কোনো ব্যক্তিকে কেবলমাত্র একবার দেখিয়াছে, তাহার শনাক্ত মর্মে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করার জন্য শনাক্ত সম্পর্কে সাক্ষ্য লওয়া হয়। AIR 1979 SC কানন বনাম কোরাল রাজ্য। শনাক্ত মৌখিক উক্তি দ্বারা হাত দিয়া স্পর্শ করিয়া আঙ্গুল নির্দেশনা দ্বারাও হইতে পারে। আসামির শনাক্ত মিছিল অনুষ্ঠানকারী সেভাবেই লিপিবদ্ধ করিবেন। পুলিশ, সাধারণ লোক ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আসামির শনাক্ত মিছিল অনুষ্ঠিত হইয়া থাকে। শনাক্ত মর্মে মৌখিক বা নির্দেশিত উক্তি যাই হোক না কেন, উহা ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারার বিবৃতির সমতুল্য। ব্যক্তি বা বস্তু উভয়ই শনাক্ত হইতে পারে। ব্যক্তি শনাক্ত সম্পর্কে প্রখ্যাত বাওয়াল সন্ন্যাসী মামলার নজির উল্লেখযোগ্য। ফৌজদারি মামলায় শনাক্তকারী সাক্ষীকে জেরায় এখতিয়ার খুবই বিস্তৃত। শনাক্তকারী ব্যক্তি সাক্ষীর পূর্ব পরিচিত কিনা, ঘটনার সময় কী ধরনের আলো ছিল, কখন সর্বপ্রথম আসামিকে দেখিয়েছিল, দেখিবার কতটা সুযোগ ছিল, কতটা দূরত্ব হইতে দেখিয়াছিল, কি অবস্থায় দেখিয়াছিল, আসামি কি পোশাক পরিধান করিয়াছিল, আসামি কোনো নির্দিষ্ট লক্ষ্য করিয়াছিল কিনা, আসামির আচরণে এমন কোনো বৈশিষ্ট্য ছিল কি যা দ্বারা শনাক্ত করা হইয়াছিল সামনাসামনি বা পিছন হইতে নাকি পাশ হইতে দেখিয়াছিল, কে দেখিয়াছিল, এইসব প্রশ্ন জেরায় আসিয়া থাকে। AIR 1929 অল 928 মানসিং বনাম সম্রাট। শনাক্ত মিছিলে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তকারী প্রত্যেক সাক্ষীগণ অন্তত একজন নিকটবর্তী গ্রামসমূহ অধিবাসী এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন শনাক্ত করিতে পারিবে, ইহাই ছিল প্রত্যাশিত। কিন্তু সাক্ষী যে তাহাদের পরিচয় সম্বন্ধে অজ্ঞতা প্রকাশ করিয়াছে তাহা স্বাভাবিকতার সহিত সঙ্গতিপূর্ণ নয়। তাই এজাহারে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করা এবং অপরাধের সহিত তাহাদের যোগাযোগ সম্বন্ধে সঙ্গত সন্দেহের উদ্বেগ করে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের
4 মাস পরে শনাক্ত মিছিল অনুষ্ঠিত হয়। বিলম্বের কোনো কারণ ব্যক্ত করা হয় নাই। এইরূপ বিলম্ব অভিযুক্ত ব্যক্তির পক্ষে সন্দেহের ফায়দা সৃষ্টি করিয়াছে। শনাক্ত যথাযথ হইয়াছে কিনা তাহা নির্ভর করে কতটা দ্রুততার সহিত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তের জন্য হাজির করানো হইয়াছিল। AIR 1988, SEC 345। উড্রফ এর মতে পরিচয়কে ব্যক্তি বা বস্তু বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা যায়। পরিচয় প্রশ্ন দুইভাবে দেখা দিতে পারে। ক, কোনো নির্দিষ্ট ব্যক্তির সহিত অপর কোনো ব্যক্তির প্রভেদ বা মিল। কোনো নির্দিষ্ট ব্যক্তির সহিত অন্য কোনো ব্যক্তির প্রভেদ বিচারাধীন হইলে তাহা প্রত্যক্ষ সাক্ষ্য বা মমতাসূচক সাক্ষ্য দ্বারা প্রমাণ বা অপ্রমাণ করা যায়। নিম্নের বৈশিষ্ট্যগুলোর মিল বা প্রভেদ দ্বারা অনুমান করা যায়, যথা বয়স, উচ্চতা, আকার, চুল, বর্ণ, কণ্ঠস্বর, ভাষা, হস্তলিপি, বেশভূষা, বৈশিষ্ট্যসূচক চিহ্ন, মনোবৃত্তি, রক্তগুচ্ছ, তদ্ভিন্ন বাসস্থান, পেশা, পারিবারিক সম্পর্ক, শিক্ষা, সম্মোহন, ধর্ম, জ্ঞান ও ব্যক্তিগত অন্যান্য বিবরণ। খ, কোনো বিশেষ কাজের সংগঠন হিসাবে কোনো ব্যক্তি শনাক্তের বিষয়টি দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রাসঙ্গিক। বিশেষ ব্যক্তি সম্মতি দিয়েছিল বা দলিল সম্পাদন করিয়াছিল এই মর্মে শনাক্তি যেমন দেওয়ানি মামলায় গুরুত্বপূর্ণ, তেমনি ফৌজদারি মামলায় আসামি অপরাধ করিয়াছিল এইরূপ অপরাধ সংগঠনকারীকে বিচার আমলে শনাক্তি করা অপরিহার্য হইয়া পড়ে। অভিযুক্ত ব্যক্তি সাক্ষীর পূর্ব পরিচিত না হইলে কেবল শনাক্তি মিছিল অনুষ্ঠান করা হয়। অভিযুক্ত ব্যক্তি সাক্ষীর পূর্ব পরিচিত হইলে শনাক্ত মিছিল মূল্যহীন। আলাদাভাবে শনাক্ত মিছিল কোনো গুরুত্ব নাই, ইহা সাক্ষী কর্তৃক আদালতে প্রদত্ত সাক্ষ্যের সমর্থন মাত্র। পুলিশের অনুরোধে তাহাদের সক্রিয় তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিছিলের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির 162 ধারা অনুযায়ী বর্জনীয়। অপরাধের বিষয়বস্তু যে সম্পদ তাহা বা অপরাধীকে শনাক্ত করার জন্য শনাক্ত মিছিল অনুষ্ঠিত হয়। এই জন্য আদালতের বাহিরে শনাক্ত মিছিল অনুষ্ঠিত হইলেও উহা সাক্ষ্য আইনের 9 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। তবে উহা যেহেতু বিচার বহির্ভূত কার্যক্রম এবং হলফবিহীন, সেই কারণে সাক্ষ্য নহে। 37 DLR 74 তুতা বনাম রাষ্ট্র। পুলিশের নির্দেশ শনাক্তের কোনো মূল্য নেই। শনাক্ত মিছিলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি না থাকিলে উহা মূল্যহীন। আসামিকে শনাক্তের সাক্ষী সমর্থিত হইলে উহা গুরুত্ববহ থাকে। ডাকাতি সংগঠনের সময় আসামিকে চেনা যায় নাই, কোনো শনাক্ত মিছিল অনুষ্ঠিত হয় নাই, ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা হাজতে আসামিদেরকে সাক্ষীকে দেখাইয়া দেওয়ার এই চেনার কোনো মূল্য থাকে না। 10 DLR SC 21 মহিদুর বনাম রাষ্ট্র। শনাক্ত মিছিল অনুষ্ঠানের ব্যর্থতা আদালতে আসামিকে শনাক্তিকরণে অগ্রহণীয় করে না, কিন্তু এইরূপ শনাক্তির গুরুত্ব ক্ষীণ। যদি সাক্ষী আদালতে আসামিকে শনাক্ত করিতে ব্যর্থ হয়, তবে শনাক্তি মিছিলে শনাক্তকরণের ব্যাপারে সাক্ষীর সামর্থ্য সম্পর্কে ম্যাজিস্ট্রেট প্রমাণপত্র জনশ্রুতিমূলক প্রমাণে রূপান্তরিত হয়। শনাক্তির পূর্বে হারানো মাল সাক্ষী প্রদর্শন করা ওই সাক্ষীর শনাক্তি মূল্যহীন। 37 DLR 185 সফর আলী বনাম রাষ্ট্র। যে সাক্ষী শনাক্তি মিছিলে আসামিকে শনাক্ত করিয়াছিল, আদালত ওই সাক্ষীর বক্তব্য সমর্থনের জন্য শনাক্ত মিছিল অনুষ্ঠিত হয়। বিলম্বিত শনাক্ত মিছিল শনাক্তির বিশ্বাসযোগ্যতা নষ্ট করিয়া দেয়। শনাক্ত মিছিল অনুষ্ঠিত করিবার জন্য 3টি শর্ত অবশ্যই পূরণ করিতে হইবে। 39 DLR 27 শাহাদত হোসেন বনাম রাষ্ট্র। আসামির শনাক্ত মিছিলে শনাক্তির সাক্ষ্য বিশ্বাসযোগ্য করিবার জন্য 3টা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রথমত, আসামির নাম শনাক্তকারীর অজানা অপরিচিত হইতে হইবে। দ্বিতীয়ত, অপরাধ সংগঠনের পরে আসামিকে দেখিবার কোনো সুযোগ সাক্ষীকে দেয়া হইবে না। তৃতীয়ত, শনাক্তির নির্ভুল হইতে হইবে। 19 DLR 662 হাতুম আলী গং বনাম রাষ্ট্র। শনাক্তকরণ সম্পর্কিত সাক্ষ্য গ্রহণের পূর্বে আদালতকে নিম্নলিখিত 12টি প্রশ্নের সন্তোষজনক উত্তর পাইতে হবে। AIR 1977 SC 31 ফুলচাঁদ বনাম রাজস্থান রাজ্য। যথা: শনাক্তকারী পূর্ব হইতেই আসামিকে চিনিত কি? 2.
অপরাধ সংগঠনের পর শনাক্ত মিছিলে অনুষ্ঠিত অনুষ্ঠানের পূর্বে আসামির সহিত কখনো সাক্ষীর দেখা হইয়াছিল কি? 3. শনাক্ত মিছিল অনুষ্ঠান করিতে অযৌক্তিক বিলম্ব হইয়াছিল কি? 4. বিশুদ্ধভাবে শনাক্ত মিছিল অনুষ্ঠান করিবার জন্য ম্যাজিস্ট্রেট যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিয়াছিলেন কি? সাক্ষী কতটা স্পষ্ট আলোতে আসামিকে দেখিয়াছিল? শনাক্তকারীর দৃষ্টিশক্তি কেমন ছিল? শনাক্তকারীর মানসিক অবস্থা কেমন ছিল? শনাক্তকারীর মানসিক অবস্থা কেমন ছিল? অপরাধীকে দেখিবার মতো তাহার কতটা সুযোগ ছিল? সাক্ষী কতটা ভুল করিয়াছেন? আসামি কি কি বৈশিষ্ট্য বা আচরণ দ্বারা তাহা শনাক্ত তীব্র হইয়াছিল? একই শনাক্ত মিছিলে সে অন্যান্য বিষয় সম্পর্কে কি বলিয়াছিল? শনাক্তকরণে সাক্ষ্যের পরিমাণ পর্যাপ্ত ছিল কিনা? উল্লেখ্য, জেরাকারী কৌশলীকে এই সকল বিষয় সংক্রান্ত শনাক্তকারীকে সাক্ষীকে জিজ্ঞাসা করিতে হইবে। উপরোক্ত বিষয়গুলো নেতিবাচক প্রমাণ করিতে পারিলে শনাক্তকরণের সাক্ষ্য দুর্বল হইবে। সাক্ষীর পক্ষে দেখা সম্ভব ছিল না যে তাহা শনাক্তকরণের উক্তি বিশ্বাসযোগ্য নহে, এমন অবস্থা জেরায় বাহির করা হয়। সাক্ষী যদি পূর্ব হইতে আসামিকে চিনিয়া থাকে এবং পরিচিত থাকে, তাহা হইলে শনাক্তকরণের কোনো মূল্য থাকে না। জেরাকালীন অপরাধ সংগঠনের অবস্থা এবং পরিস্থিতি বিবেচনা লইতে হয়। অপরাধীগণ অপরাধ সংগঠনের পর ওই স্থানে অবস্থান করিতেছিল কিনা, কিংবা কতটা সময় অবস্থান করিয়াছিল এবং শনাক্তকারী তাহাদের দেখিবার ও শনাক্ত করিবার কতটা সুযোগ পাইয়াছিল, তাহাও বিবেচ্য বিষয়। বিবাহ বিচ্ছেদের মামলায় জেরার পূর্ব কৌশল 303। বিবাহ বিচ্ছেদের মামলা ইতিপূর্বে দেওয়ানি আদালতেই বিচার হইত। উহা দেওয়ানি মামলার ন্যায় মূল্যমান নির্ধারণ করিয়া টিকা কোর্ট ফি প্রদান করা হইত। পারিবারিক আদালত অধ্যাদেশ বলবৎ হওয়ার পর এই মামলা পারিবারিক আদালতে টিকা কোর্ট ফি প্রদানেই রুজু হইয়া থাকে। বিবাহ বিচ্ছেদের ঘোষণামূলক ডিগ্রি প্রার্থী বাদিনী স্ত্রী এবং বিবাদী স্বামী, এই দুইয়ের মধ্যে বন্ধন ছিন্ন করিবার জন্য আনিত মামলায় বা বাদিনী তাহার স্বামী বিবাদীর বিরুদ্ধে কিছু অভিযোগের অজর তুলেন এবং যার দ্বারা তাহারা নির্বিঘ্নে সুখে শান্তিতে ওই স্বামীর সঙ্গে বসবাস করা অসম্ভব বলিয়া গণ্য করা যায়। এই অজরের পোষকতায় তাহার নিজের ও বাকি সাক্ষীদের জবানবন্দি করিতে দেখা যায়। বাদিনী পক্ষের সাক্ষীদের জবানবন্দির বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও অমূলক দেখানোর জন্য বিবাদী পক্ষে সাক্ষী দিতে হয় এবং বাদিনী পক্ষের সাক্ষীদের জেরা করিতে হয়। বিবাহ বিচ্ছেদের মামলায় বাদিনী নিজের ও বিবাদীর স্বামীর সাক্ষ্য অপরিহার্য হইয়া পড়ে। এই জন্য তাহারা দুইজনই দুই পক্ষের প্রধান বা মুখ্য সাক্ষী বলিয়া গণ্য হইয়া থাকে। বাদিনী চাহিবেন বিবাহের বন্ধন ছিন্ন করিতে, বিবাদী চাহিবেন দাম্পত্য সম্পর্ক বজায় রাখিতে। এই জন্য এমনও দেখা যায় যে স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করায় স্বামী দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য মামলা করিয়া থাকেন। বিবাদী উপেক্ষা করিতে চাহেন বাদিনীর সকল অভিযোগ এবং চাহেন পুনঃ দাম্পত্য সম্পর্ক ও দায়িত্ব পালনের অধিকার। বাংলাদেশ আইনে হিন্দুদের প্রচলিত হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ স্বীকৃত নহে। তাই বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে এই মামলা জেরা সম্পর্কে ইসলামী আইনের অনুসৃত বিধান, যাহার অজরে বিবাহ বিচ্ছেদ হইতে পারে এবং ওই অজরে আনিত মামলায় বাদিনী ও বিবাদীর আর্জির জবাবের আলোকে দুই পক্ষের সাক্ষীকে একে অপরকে যেভাবে জেরা করিতে পারে সেই বিষয়ে ব্যক্ত করা হইল। জেরা একটি কঠিন কৌশল। জেরা করিবার জন্য যেমন আর্জি বিচারের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, তেমনি প্রয়োজন সংশ্লিষ্ট আইনের বিধান ও প্রচলিত নজির সম্পর্কে জ্ঞাত থাকা। জবানবন্দি জেরায় যাহাই পাওয়া যাক না কেন, উভয় পক্ষের অ্যাডভোকেটই চাইবেন ওই তথ্যগত বিষয়কে আইনের প্রশ্নে রূপান্তরিত করিতে। সেই আলোকেই জবানবন্দি ও জেরার কথার সহিত আইনের বিধান ও নজিরের সামিল অনুমিত হওয়ার জন্য সওয়াল জবাবে পরিচিত করা হয়। তাই জেরায় যে সমস্ত প্রশ্ন করিতে হইবে তাহা ব্যক্ত করিবার পূর্বে বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত আইনে বিধান কী রহিয়াছে তাহার প্রতি সংক্ষেপে আলোকপাত করা প্রয়োজন। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 এর বিধান মতে বিবাহ বিচ্ছেদের জন্য বাদিনী স্ত্রী নিম্নের হেতুসমূহে অজরে আর্জি করিয়া থাকে এবং সেই মোতাবেক জবানবন্দিতে বক্তব্য রাখে।
এক বিবাদী স্বামী 4 বছর কাল নিখোঁজ রহিয়াছে। বাদিনী এই সময় যাবৎ বিবাদীর ঠিকানা জানেন না এবং বিবাদী ও বাদিনীর কোনো খোঁজ নেন না। 2 স্বামী বিবাদী তাহাকে 2 বছর যাবৎ তাহার ভরণ পোষণ দিতে অবহেলা করিয়াছেন বা ব্যর্থ হইয়াছেন। ভরণ পোষণ দানের ব্যর্থতা যদি স্বামীর দারিদ্র্য, ভগ্ন স্বাস্থ্য, বেকারত্ব, কারাবরণ অথবা অন্য কোনো কারণবশত হইয়া থাকে, তবুও স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাইতে অধিকারী। স্ত্রীর ভরণ পোষণের জন্য কেবল স্বামীর অক্ষমতাই এখন আর বিবাহ বিচ্ছেদের দাবি অগ্রাহ্য করিবার পক্ষে কোনো কারণ নয়। 41 AI 166। বরং ইসলামী আইন অনুযায়ী ভরণ পোষণ প্রাপ্তির ব্যাপারে স্ত্রীর আচরণগত যোগ্যতার যথেষ্ট ত্রুটি না থাকিলে স্বামীর দারিদ্র্য, ভগ্ন স্বাস্থ্য, বেকারত্ব, কারাবরণ বা অন্য কোনো কারণে ভরণ পোষণ দানে ব্যর্থ হোক না কেন, তাহা গুরুত্বহীন ও অনাবশ্যক। 1945 কারাচি 327। স্ত্রী যদি স্বামীর প্রতি বিশ্বস্ত না থাকে এবং স্বামীর বাধ্যগত না থাকে, তবে ভরণ পোষণ অজুহাতে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাইবে না। 1942 কারাচি 565। জেরায় যদি এমন দেখা যায় যে স্ত্রী পৃথকভাবে বসবাস করিয়াছে এবং তাহার পক্ষ হইতে দাম্পত্য কর্তব্য পালনে সে প্রস্তুত বা ইচ্ছুক ছিল না, তাহা হইলে ভরণ পোষণ না দেওয়ার ওজরে বিবাহ বিচ্ছেদ হইবে না। 45 AIR 56। তবে স্ত্রীকে যেখানে তাহার প্রাপ্য আশু দেনমোহর প্রদান করা হয় নাই, সেখানে সে স্বামীর নিকট হইতে দূরে থাকিতে পারে এবং সেই ক্ষেত্রে স্বামী তাহার ভরণ পোষণ দিতে বাধ্য। এবং যদি স্বামী 2 বছর যাবৎ তাহার ভরণ পোষণ না দেয়, তাহা হইলে স্ত্রী তালাক গ্রহণ করিতে পারিবে। বাদিনীর মামলায় এমন ওজর থাকিলে তাহাকে জেরা করিয়াও বিবাদী পক্ষের সাক্ষ্য দ্বারা প্রমাণ করিতে হইবে যে কোনো আশু দেনমোহর বাকি ছিল না। সঙ্গত কারণ ছাড়াই বাদিনী স্বামীর বাড়ি ত্যাগ করিয়াছে, 2 বছর বা কোনো সময়ের জন্য বিবাদী তাহাকে ভরণ পোষণ দানে ব্যর্থ হয় নাই এবং বরং বাদিনী স্বেচ্ছাচারী হইয়া অন্যের প্রভাবে দরুন মিথ্যা অজুহাতে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি দাবি করে। 3 স্বামী 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ বিধানাবলী লঙ্ঘন করিয়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবার অজর উত্থাপিত হইতে দেখা যায়। এই ক্ষেত্রে বাদিনীকে জেরা করা প্রয়োজন যে তিনি শারীরিক ও মানসিক দিক হইতে বিবাদীর সংসার পরিচালনে ও দাম্পত্য সম্পর্ক সম্পাদনে ব্যর্থ এবং নির্দিষ্ট তারিখে বিবাদীকে দ্বিতীয় বিবাহ করিবার জন্য স্বাধীনভাবে সম্মতি দিয়েছিলেন। 7 বছর কিংবা তদূর্ধ্ব মেয়াদে স্বামী কারাদণ্ডে দণ্ডিত হইয়াছে বলিয়া অজর করিতে পারে। ইহা বাদিনীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সওয়াল। প্রতিবাদে দেখাইতে হইবে যে ওই দণ্ডাজ্ঞা চূড়ান্ত নহে, ইহার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বা পুনরীক্ষণের মামলা বিচারাধীন রহিয়াছে। দালিলিক প্রমাণ ও মৌখিক সাক্ষ্যে যেমন দেখাইতে হইবে, তেমনিভাবে বাদিনীকে জেরায় স্পর্শ করিতে হইবে। 5 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত স্বামী ক্রমাগত 3 বছর যাবৎ তাহার দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হইয়াছে বলিয়া অভিযোগ তুলিতে পারে। দাম্পত্য দায়িত্ব বলিতে স্ত্রীর দেহের দাবি বা যৌন মিলনকেই প্রধানত বুঝানো হইয়াছে। স্বামী এই দাবি পূরণ করিতে বাধ্য, অন্যথায় স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাইতে পারে। 17 DLR 68 মোবারক আলী বনাম মাসিমিয়া। এই বিষয়ে মৌখিক সাক্ষ্যের উপরই বিচারকের অনুমিত হওয়ার কথা। তাই বাদিনীকে জেরার গতি তীব্র হইতে হইবে। তাহাকে দিয়াই বলাইতে হইবে 3 বছর যাবৎ একাধারে বিবাদী দাম্পত্য কর্তব্য বা দায়িত্ব হইতে নিবৃত হন নাই, বরং যথাবিহিত সঙ্গতভাবেই দায়িত্ব পালন করিয়াছেন। এই অজরে প্রেক্ষিতে বাদিনীকে জেরা করিবার সময় তাহার দাম্পত্য মিলন সম্পর্কে স্পষ্টত জেরা করা প্রয়োজন। দাম্পত্য জীবনে বাদিনী ও বিবাদীর মধ্যে এমন মিলন সাধারণত কেবল মাসাধিককাল যাবৎ স্থগিত ছিল না, নিয়ম মাফিকই চলিয়া আসিতেছিল। বিবাহকালে স্বামী পুরুষত্বহীন ছিল এবং এখনও পুরুষত্বহীন চলিতেছে বলিয়া অভিযোগ করিতে দেখা যায়। বিবাহকালে স্বামীর পুরুষত্বহীনতা সম্পর্কে স্ত্রী অবগত ছিল না, এই মর্মে স্ত্রীকে প্রমাণ করিবার প্রয়োজন হয় না, বরং স্বামীকে প্রমাণ করিতে হয় তিনি পুরুষত্বহীন ছিলেন না বা থাকিলেও মামলা রুজু হওয়ার 1 বৎসরের মধ্যে উহা হইতে মুক্তি পাইয়াছেন।
এই মুক্তি পাওয়ার প্রমাণটি স্ত্রীর ক্ষেত্রেই দিতে হইবে। 83 আইসি 127। এই বিষয়টি প্রমাণের জন্য কেবল স্বামী স্ত্রীর মৌখিক সাক্ষ্যের উপরই আদালত নির্ভর করেন। রুদ্রদ্বার কক্ষে বিচার হইলে এই দুই পক্ষের দুইজন সাক্ষীকেই পক্ষদ্বয় খোলামেলাভাবে জেরা করিয়া বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করিতে পারে। তাহাদের একান্ত সান্নিধ্য, সহবাস বা যৌন মিলন সম্পর্কে জেরা করিয়াই দেখাইতে হইবে যে স্ত্রীর প্রতি স্বামী তাহার পুরুষত্বের প্রকৃষ্ট প্রমাণ দিয়াছেন, তিনি পুরুষত্বহীন নয়। পক্ষান্তরে স্বামীকে জেরা করিয়া দেখাইতে হইবে যে তিনি ব্যর্থ ও পুরুষত্বহীন, তাই বাদিনী তাহার সহিত সম্পর্ক বজায় রাখিতে বাধ্য নহেন। 7. স্বামী 2 বৎসর যাবৎ পাগলামিতে, কুষ্ঠরোগে অথবা ভয়ানক ধরনের উপদংশ বা রতি ব্যতীতে ভুগিতেছে বলিয়া আর্জিতে অজর থাকিতে পারে। ওই অজর খণ্ডনের জন্য পক্ষদ্বয়ের মৌখিক সাক্ষ্য ছাড়াও ডাক্তার বা বিশেষজ্ঞদের অভিমত ও সাক্ষ্য মূল্যবান হইয়া পড়ে। এই অভিযোগ খণ্ডাইতে স্ত্রীকে জেরা করিয়া জ্বালাপালা করিবার প্রয়োজন নাই। ডাক্তার বা বিশেষজ্ঞ হাজির হইলে তাহাকে জেরা করিয়াই এই বিষয়টি প্রমাণের ব্যর্থতা দেখাইতে হইবে। 8. স্বামী স্ত্রীকে তালাক বা বিবাহ বিচ্ছেদের ঘটনার ক্ষমতা প্রদান করিতে পারে। ইহাকে তাওফিজ বলা হয়। এই ক্ষমতা প্রদানের শর্তযুক্ত বা শর্তহীন হইতে পারে। শর্তহীন তাওফিজ বৈধ। 14 DLR 476 আকলিমা খাতুন বনাম হাবিবুর রহমান। কাবিননামায় যদি শর্ত থাকে যে চাহিবা মাত্র দেনমোহর স্বামী প্রদানে ব্যর্থ হইলে স্ত্রী তাফিউজ তালাক প্রদান করিতে পারিবে এবং ওই শর্তানুযায়ী স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাইয়াছে বলিয়া অজর করিলে তাহা বৈধ হইয়াছে বলিয়া গণ্য করা যায়। 7 DLR 451। এই পরিস্থিতিতে স্ত্রীকে জেরা করিয়া দেখাইতে হইবে যে তাওফিজের ক্ষমতা তাহাকে দেওয়া হয় নাই এবং কামিননামায় অনুরূপ কিছু থাকিলেও ওই শর্ত মোতাবেক স্ত্রীকে চাহিবা মাত্র দেনমোহর স্বামী যথাসময়ে প্রদান করিয়াছিলেন। 9. 16 বৎসর বয়স পূর্ণ হইবার পূর্বে যে মহিলার বিবাহ হইয়াছিল তাহার বয়স 16 বৎসর হইবার পর এবং 18 বৎসর হইবার পূর্বে তিনি 3 বৎসরের মধ্যে সেই মহিলা বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারে। 21 DLR WP 253 আমিন বনাম সূর্য বেগম। তবে শর্ত হইতেছে যে ওই বিবাহে কোনো যৌন মিলন হয় নাই। স্ত্রী নিজেই বাদিনী হইয়া মামলা দায়ের করিতে পারেন। এই অবস্থায় বাদিনীকে জেরা করিতে হইবে যে তিনি যৌবন প্রাপ্ত হওয়ার পরেই বিবাহ হইয়াছিল এবং বিবাহের সহিত তাহার যৌন মিলন হইয়াছিল। তিনি সাবালিকা হইয়া বিবাহ বিচ্ছেদ চাহিতে পারেন না। বিবাহের সময়ই তিনি সাবালিকা ছিলেন। তাহার অভিভাবক ফেরত মতে কাবিননামায় কম বয়স লেখাইয়া থাকতে পারেন। 10. স্ত্রীর প্রতি স্বামীর নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ বিচ্ছেদ চাওয়া হয়। এই অভিযোগ বা অজর খুবই গুরুতর এবং বিবাহ বিচ্ছেদের ডিগ্রির মুখ্য কারণ বলিয়া হইয়া থাকে। বাদিনী আর্জিতে সর্বদাই একাধিক কারণ বর্ণনা করিয়া বিবাহ বিচ্ছেদের প্রার্থনা করিয়া থাকে। নিষ্ঠুরতার সংজ্ঞাও এই ক্ষেত্রে খুবই বিস্তৃত হইয়া থাকে। ইহার আওতায় বহুবিধ অজর আপত্তি উত্থাপিত হইতে পারে। স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত হইয়া থাকিবার মিথ্যা অজুহাতে সন্দেহ করা স্ত্রীর প্রতি নিষ্ঠুরতার শামিল। যদিও মিথ্যা সন্দেহের বশে স্ত্রীর দৈহিক নির্যাতন হয় না, তবুও ইহা নিষ্ঠুরতা। তাই স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাইবে। 32 DLR 254-94 হাসিনা আহমদ বনাম সৈয়দ আবুল ফজল। প্রকৃতই মিথ্যা অজরে স্ত্রীকে দোষারোপ কলঙ্কিত করিবার পর স্বামী তাহার ভুলের জন্য অনুসূচিত হইলে আদালত ওই দোষারোপের জন্য নিষ্ঠুর আচরণ গণ্য নাও করিতে পারে। তবে অভ্যাসগতভাবে স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ প্রমাণ করিতে না পারিলে পরিস্থিতি বিবেচনায় আদালত যদি মনে করেন যে দাম্পত্য জীবন বহাল রাখার আদেশ দিলে স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা করা হইবে, তবেই বিবাহ বিচ্ছেদের ডিগ্রি দিতে পারেন। বিবাদী সহিত বিবাদিনীর দাম্পত্য জীবন অসহ্য হইয়া উঠিলে আদালত সঙ্গত কারণে বিচ্ছেদের ডিগ্রি দিতে পারেন। 10 DLR WP 19। স্বামী স্ত্রীর মেজাজ বা পছন্দ অপছন্দের অসঙ্গতি ও বৈসাদৃশ্যের কারণে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাইতে পারে না। 60 DLR 134। স্বামী অভ্যাসগতভাবে স্ত্রীকে আক্রমণ করে অথবা নিষ্ঠুর আচরণ দ্বারা স্ত্রীর জীবন দুর্দশাগ্রস্ত করিয়া তুলে বলিয়া এই মামলায় অভিযোগ দেখা যায়। স্বামী কুখ্যাত নারীদের সংসর্গে থাকে বা ঘৃণ্য জীবনযাপন করে অথবা স্ত্রীকে নৈতিকতা বর্জিত জীবনযাপনে বাধ্য করিতে চেষ্টা করে, স্ত্রীর সম্পত্তি হস্তান্তর করে বা উহাতে আইনসঙ্গত অধিকার প্রয়োগে বাধা দান করে, স্ত্রীকে তাহার বা ধর্মবিশ্বাস ধর্মচর্চায় বাধা দান করে, একাধিক স্ত্রীর মধ্যে বাদিনীর সহিত কোরআনের নির্দেশনা অনুসারে ন্যায়সঙ্গত ব্যবহার করে না ইত্যাদি অজর বাদিনী জবানবন্দিতে ব্যক্ত হইয়া থাকে।
প্রত্যেকটি নির্দিষ্ট বিষয়ে স্ত্রীকে ব্যাখ্যা সহকারে সবিস্তারে জেরা করিতে হয়। ইহাতে দেখা যায় যে অধিকাংশ অজরই ভিত্তিহীন বলিয়া প্রতিপন্ন করাইবার যোগ্য। বিবাহ বিচ্ছেদ মামলায় বাদিনীকে জেরার যে সমস্ত প্রশ্ন করা হয় উহাদের কতিপয় নিম্নে ব্যক্ত করা হল। 304 বিবাহ বিচ্ছেদের মামলায় জেরার প্রশ্ন। নিষ্ঠুরতার অজর থাকিলে উহার প্রকৃতি, ধরন, প্রেক্ষাপট, কারণ ও তাৎপর্য সম্পর্কে বিশদভাবে জেরা করিতে হইবে। এক কথায় জবানবন্দি করিয়া গেলেও জেরায় খতিয়ে দেখা প্রয়োজন ওই অভিযোগের গুরুত্ব কতটুকু এবং তাহা প্রমাণে ব্যর্থ হইয়াছেন কি। তাওফিজ তালাকের ক্ষমতা বিবাদী কি আপনাকে প্রদান করে নাই? আপনাকে নিজস্বভাবে জমি, অলংকার, সম্পত্তি এই বিবাদী প্রদান করিয়াছেন কি? আপনি অন্য লোকের কুপ্ররোচনায় দাম্পত্য সম্পর্ক ছিন্ন করিবার জন্য মিথ্যা মামলা করিয়াছেন কি? আপনার সুখের জন্য বিবাদী এই ব্যবস্থা করিয়াছিল কি? বিবাদীকে হেনস্থা করিবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মিথ্যা মামলা করিয়াছেন কি? আপনার স্বামী বাড়ির সকলের অজ্ঞাতে এই তারিখে নগদ এত টাকা, এত বড় স্বর্ণালঙ্কার নিয়ে চুপিসারে আপনার বাবার বাড়িতে গিয়েছিলেন কি? আপনাকে ফিরাইয়া আনিবার জন্য বিবাদীর বাবা ও ভাই বহুবার আপনার বাড়িতে গিয়েছিলেন। আপনিও আসিতে রাজি হইয়াছিলেন, কিন্তু আপনার ভাই ও বাবির প্ররোচনায় অপ্রভাবে আসতে পারেন নাই। আরজিতে যে সমস্ত অভিযোগের কথা বলিয়াছেন ইহা নিশ্চয়ই আপনার কথা নয়। আরজি সব কথাই আপনার ভাই ও বাবার বানোয়াট উক্তি। বিবাদী নিশ্চয়ই কোনোদিন আপনার উপর নিষ্ঠুর আচরণ করে নাই। বিবাদীর সহিত দাম্পত্য সম্পর্ক বরাবরই মধুর ছিল, ভবিষ্যতেও থাকিবে এই বিশ্বাস নিশ্চয়ই আপনার আছে। বিবাদী নিশ্চয়ই কোনোদিন আপনার সহিত নিষ্ঠুর আচরণ করিবার কথা ভাবে নাই। নিষ্ঠুর আচরণের অভিযোগ সমূহ ডাহা মিথ্যা নহে কি? বিবাদীর ঘরে আপনার জীবন দুর্দশাগ্রস্ত বা শোচনীয় ছিল না। দাম্পত্য জীবনে আপনাকে সুখী করিবার জন্য বিবাদীর কোনো ত্রুটি ছিল না। বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাওয়ায় কোনো বৈধ ও ন্যায়ানুগ কারণ নাই। বিবাদীর সহিত কোনোদিনই আপনার মতের অমিল ছিল না। আপনার দাবি মিথ্যা। অতঃপর বাদিনীর আরজিতে বর্ণিত কাহিনী স্পষ্টভাবে মিথ্যা, বন্ড, মতলবমূলক বলিয়া প্রস্তাবমূলক বা ইঙ্গিতবাহী প্রশ্ন করিতে হইবে। বিবাহ বিচ্ছেদের মামলায় সাধারণত স্বামী বিবাদী পক্ষের প্রধান সাক্ষী হইয়া থাকেন। এবার স্বামীকে জেরা সম্পর্কে কতিপয় প্রশ্ন ব্যক্ত করা হইল। স্বামীকে জেরা করিবার প্রশ্ন। বাদিনী 16 বৎসরের কম বয়সে আপনার সহিত বিবাহ হইয়াছিল। বাদিনীর সহিত কি আপনি যৌন মিলন হয় নাই? আপনি বাদিনীর আশুদেন মহারণা প্রদান করেন নাই। বাদিনীকে তালাকে তাওফিজের কথা লেখা আছে কি? কাবিননামায় ও তাওফিজের কথা লেখা আছে কি? বাদিনীকে 2 বৎসরের বেশি সময়ের জন্য অবজ্ঞাবারে তাহার বাবার বাড়িতে ফেলিয়া রাখিয়াছিলেন কি? এই 2 বৎসরের মধ্যে একবারও বাদিনী খোঁজখবর নেয় নাই এবং কোনো ভরণ পোষণও প্রদান করেন নাই। আপনি বাদিনীর জৈবিক চাহিদা পূরণে অক্ষম ছিলেন কি? আপনি কি পুরুষত্বহীনতার কারণে কোনোদিনই বাদিনীর শয্যায় যাইতেন না? বাদিনীকে আপনার বাড়িতে নিদারুণ জ্বালা যন্ত্রণার মধ্যে রাখিতেন কি? এই জন্য বহুবার আপনার শ্বশুর বাদিনীর বাবা স্থানীয় মাতব্বরদের ডাকিয়া আপনাকে ও আপনার বাবাকে বুঝাইয়া সালিশ হইয়াছে কিনা?
এই সনের এই তারিখে বাদিনীকে তাহার বাবার বাড়িতে ফেলিয়া রাখিয়েছেন কিনা? বাদিনী আপনার বাড়ি হইতে কোনো দিনও চলিয়া যায় নাই বা পালাই নাই। বাদিনী আপনার সহিত দাম্পত্য জীবনে এক মুহূর্তেও সুখে ছিল না। আপনি ও আপনার পরিবারের লোকজনের কারণ আচরণে বাদিনীর জীবন বিষাইয়া তুলিয়াছিল। তাহার জীবনের আশঙ্কাপূর্ণ ছিল। আপনার বাড়িতে বাদিনীর জীবনের নিরাপত্তা ছিল না, এখনো নাই। বাদিনীকে শারীরিক ও মানসিক প্রতিনিয়ত নির্যাতন করিতেন। আপনি তো সর্বক্ষণ বাড়িতে থাকেন না। আপনার অগোচরে আপনার ভাই বোন, মা বাবা বাদিনীকে গালিগালাজ দিয়া অমানসিক জ্বালাতন করিত। বাদিনী বিবাহ বিচ্ছেদ না ঘটাইলে তাহার জীবন আরও দুর্দশাগ্রস্ত ও আশঙ্কাপূর্ণ হইবে। আপনার সহিত বাদিনীর দাম্পত্য জীবন কোনোদিন সুখের ছিল না, ভবিষ্যতেও সম্ভাবনা নাই। বাদিনীর সম্মতি ছাড়াই গোপনে দ্বিতীয়বার বিবাহ করিয়াছেন কি? বাদিনীর চাইতে দ্বিতীয় স্ত্রীকে অত্যাধিক ভালোবাসেন। দ্বিতীয় বিবাহ করিবার পর বাদিনীর প্রতি নির্যাতন ও নিষ্ঠুরতার পরিমাণ বাড়িয়া যায়। আপনার ধন সম্পদ দ্বিতীয় স্ত্রীকে লিখিয়া দিয়াছেন কি? বাদিনীর বিবাহ বিচ্ছেদ ব্যতীত দ্বিতীয় কোনো গতি নাই ইত্যাদি এই সমস্ত প্রশ্ন করিবার পর বিবাদী স্বামীর জবানবন্দিতে বাদিনীকে আহত করিয়া বা বাদিনীর সওয়ালের বিপক্ষে যে সমস্ত উক্তি করিয়াছেন উহা অসত্য বলিয়া ইঙ্গিত করিয়া প্রশ্নের স্পর্শ করিতে হইবে। কোনো নির্দিষ্ট মামলার উপরে বর্ণিত প্রশ্নসমূহ সবই প্রযোজ্য নাও হইতে পারে। বাদিনীর আর্জির তারতম্য ভেদে প্রশ্নে রকমফের হওয়াই স্বাভাবিক। প্রশ্নের কলরব আরও বিস্তৃত হইতে পারে। দেনমোহর আদায়ের মামলায় জেরার পূর্ব কৌশল। 306 বিবাহের পণস্বরূপ যে অর্থ বা সম্পত্তি স্বামী স্ত্রীকে দেন বা দিতে অঙ্গীকার করেন সেই অর্থ বা সম্পত্তিকে ইসলামী আইনে দেনমোহর বলে। বিবাহের দেনমোহর দিবার কথা না থাকিলেও আইন স্ত্রীকে দেনমোহরের অধিকার দেয়। যদিও বিবাহে দেনমোহর থাকিতেই হইবে, তবুও দেনমোহর থাকিবে না বলিয়াই চুক্তি করিলে সে বিবাহ অসিদ্ধ নয়। 8 এলাহাবাদ 157 বিবাহে মর্যাদার চিহ্নস্বরূপ দেনমোহর একটি আবশ্যিক দায়িত্ব। এই দায়িত্ব এত গুরুত্বপূর্ণ যে বিবাহের সময় নির্ধারিত না থাকিলে আইন পরবর্তীকালে উহা নির্ধারণের ব্যবস্থা রাখিয়াছে। বিবাহে দেনমোহরের ধার্য করা না হয়ে থাকিলে স্ত্রী মর্যাদা মাফিক দেনমোহর পাইবার অধিকারিণী। 20 DLR 127 মনিরা জ্যোতি বনাম নুরুদ্দিন। সেই দেনমোহরকে অনির্ধারিত দেনমোহর বলা হয়। এই দেনমোহর স্ত্রীর পিতার সামাজিক মর্যাদা ও স্ত্রীর গুণের উপর নির্ভর করে। স্ত্রী যে পরিবার হইতে আসে সেই পরিবারের অন্যান্যরা যে পরিমাণ দেনমোহর পায় দেনমোহর নির্ধারণ ক্ষেত্রে তাহাও বিবেচনা করা হয়। স্ত্রীর বোন ও ফুফুর দেনমোহরের পরিমাণও বিবেচনায় নেওয়া হয়। স্বামী স্ত্রী একত্রে বসবাসের পূর্বে সাধারণত দেনমোহর দিতে হয়। তলেবই বা আশু দেনমোহর স্ত্রীকে গড়ে আনিবার পর স্বামী পরিশোধ করিতে বাধ্য। তলবি দেনমোহর না দিলে স্ত্রী স্বামীর সহবাসে যাইতে আইনসম্মতভাবে অস্বীকার করতে পারে। যতদিন পর্যন্ত তলবি মোহরনা না দেওয়া হয় ততদিন পর্যন্ত স্ত্রীকে কাছে পাইবার অধিকার স্বামীর নাই। 21 DLR 357 মোহাম্মদ জাকারিয়া বনাম মমতাজ খানম। এমন কোনো নীতি বা যুক্তি নাই যে স্ত্রী তাহার স্বামীর বুকের জন্য সমর্পণ করিলে আশু দেনমোহরের দাবি নিঃশেষ হইয়া যায়। স্ত্রী মোহরানা দাবি করিয়া যে পর্যন্ত আদায় না হয় পৃথক থাকিয়া ভরণ পোষণ দিতে বাধ্য। 11 DLR W লাহোর 124 দেনমোহর স্বামীর ঋণ তাহার চাহিবা মাত্র স্বামী পরিশোধ করিতে বাধ্য। উহা পরিশোধে অস্বীকৃতি মামলার কারণে উপজয় দেয়। 9 DLR 18 দাম্পত্য জীবন কিছুকাল অতিবাহিত করিবার পর স্ত্রী যদি স্বামীর সহবাসে যাইতে অস্বীকার করে তবে স্বামী দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মামলা করিতে পারে। সেই মামলায় স্ত্রী অজর লইতে পারে যে তলবি মোহরনা পায় নাই। তলবি মোহরনা দেওয়া না হইয়া থাকিলে
স্ত্রীর তলবি মোহরানা দাবি মিটাইয়া তারপর তাহাকে পাইবার অধিকার স্বামীকে দিবেন। সহবাসের পূর্বে এবং পরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে তলবি মোহরানার দাবি করিতে পারে এবং স্বামী তলবি মোহরানা পরিশোধ না করিলে স্ত্রী তাহার অধিকার যাইতে অস্বীকার করিতে পারে। 21 DLR 838 মাহমুদা খানন বনাম আবু সাইদ। স্থগিত বা বিলম্বিত দেনমোহর স্বামীর মৃত্যু বা তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ ঘটিলে পরিশোধ করিতে হয়। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী যে আদালতের এলাকায় বসবাস করেন ওই আদালতে স্ত্রী দেনমোহরের মামলা করিতে পারেন। ইসলামী আইনে দেনমোহরকে স্বামীর দেনা বলিয়া চিহ্নিত করা হইয়াছে। তাহার স্বামী মারা গেলে যে স্বামীর সম্পত্তি হইতে দেনমোহর আদায় করিতে পারে। স্বামী অন্যান্য মহাজনের সহিত তাহার স্থানে, তবে সে যদি বৈধভাবে স্বামীর কোনো সম্পত্তি দখল করে তবে দেনমোহর সুদ না হওয়া পর্যন্ত সেই সম্পত্তির উপর দখল বজায় রাখিবার অধিকার পায়। 22 DLR 677 মুজাহিদুল ইসলাম বনাম রৌশন জান বেগম। দেনমোহর পরিমাণ যত বেশি হোক না কেন পক্ষবৃন্দের মধ্যে স্বীকৃত হইলে স্বামী তাহা সম্পূর্ণরূপে স্ত্রীকে পরিশোধ করিতে বাধ্য। 179 IC 477। স্বামীর আর্থিক অবস্থা না কুলাইলেও আদালত স্বামীকে রেহাই দেবে না। দেনমোহর পাওয়ার জন্য স্বামীর সম্পত্তিতে স্ত্রীর দাবি থাকে। এই দাবিকে বিধবার সত্য বলা হয়। উপমহাদেশের আদালতসমূহ এই দাবি অস্বীকার করে। 43 IA 294। স্বামী যদি স্ত্রীকে টাকা দেয় একবার নয় অনেকবার, তবুও দরিয়া লওয়া যাইবে না যে এই টাকা দেনমোহরের জন্য দেওয়া হইয়াছে। 59 IA 19। স্বামী কোনো সময় সমস্ত দেনমোহরকে তলবি করিতে পারে। AIR 1922 লাহোর 172। স্ত্রী বিলম্বিত বা স্থগিত দেনমোহরকে বিবাহ বিচ্ছেদের আগে দাবি করিতে হকদার নয়। কিন্তু স্বামী ইচ্ছা করিলে স্থগিত দেনমোহর যে কোনো সময় তলবি গণ্যে নগদ পরিশোধ করিতে পারেন এবং তৎপরবর্তীতে সম্পত্তি দিতে পারেন। AIR 1943 লাহোর 411। সাবালিকা স্ত্রী তাহার প্রাপ্য দেনমোহর হ্রাস বা মৌকুফ করিতে পারে। এমনকি সমস্ত দেনমোহর স্ত্রী মৌকুফ করিয়া দিতে পারে। স্বামীর পক্ষ হইতে এই মৌকুফের অজর আনা হইলে আদালত দেখিবেন কি পরিস্থিতিতে স্ত্রী দেনমোহর হ্রাস বা মৌকুফ করিয়া দিয়াছেন। যদি স্ত্রীর বুঝিবার ক্ষমতা সেই সময় না থাকে এবং যদি তাহার স্বাধীন পরামর্শ পাইবার সুযোগ না থাকে তবে তাহার রেয়াত বা মৌকুফ গ্রাহ্য হয় না। AIR 1914 পার্ট C 63। সাধারণত বিবাহের সময় দেনমোহর নির্ধারিত হয়। কাজী সেই দেনমোহরের পরিমাণ নিকাহনামায় লিখেন। পরবর্তীকালে কাজী নিকাহনামায় বর্ণিত অর্থের পরিমাণ পরিবর্তন করিতে পারেন না। AIR 1967 করাচি 165। একটি দেনমোহরের মামলায় কাবিননামায় যে পরিমাণ অর্থ লিপিবদ্ধ ছিল সেই পরিমাণ অর্থ স্ত্রী দাবি করে। ওই মামলায় স্বামী অভিযোগ তুলেন যে কাবিননামায় বর্ণিত অর্থের পরিমাণ ঠিক নয়। ওই মামলায় আদালত সিদ্ধান্ত দেন যে স্ত্রীর দাবি গ্রাহ্য হইবে। কাবিননামায় যে পরিমাণ অর্থ লিখিত আছে তাহার বিরুদ্ধে কিছু বলিবার অধিকার বিবাদীর নাই। সাক্ষ্য আইনে 92 দ্বারা বিবাদীকে বাধাগ্রস্ত করে। AIR 1922 172 লাহোর। উপরে বর্ণিত অবস্থার প্রতি লক্ষ্য রাখে উভয় পক্ষেই জেরায় প্রবৃত্ত হওয়া কর্তব্য। বাদিনী হিসাবে স্ত্রী জবানবন্দি প্রদান করায় প্রথমেই তাহাকে জেরা করিবার ক্ষেত্রে সৃষ্টি হয়। স্ত্রী জেরা সম্পর্কে আলোকপাত করা হলো। দেনমোহরের মামলায় স্ত্রীকে জেরা। বিবাদীর সহিত আপনার বিবাহের কাবিন নিবন্ধিত হয় কি? বিবাদী কোনোদিন আপনাকে দেখে নাই। কাবিনের পরে সরা দিয়া আপনাকে বিবাদীর বাড়িতে আনে নাই। বিবাদীর সহিত আপনার যৌন মিলন বা সহবাস হয় নাই। কাবিনের পরে বিবাদী আপনার বাড়িতে যায় নাই, আপনি ও বিবাদীর বাড়িতে যান নাই। বিবাদী ও তাহার বাবা কি অশিক্ষিত? কাবিনের সময় আপনার বাবা ও ভাইয়ের মতামত দেনমোহরের পরিমাণ কাজী লিখিয়াছিলেন কি? বিবাদীর পক্ষ হইতে কিছুই কি জানা ছিল না? কাবিনের পর দিন হইতে আপনার স্বভাব চরিত্র ও বেপরদার বিষয়ে বিস্তারিতভাবে এই বিবাদী পক্ষ জ্ঞাত হন কি? এই কাবিনের পূর্বে আপনার অন্যত্র বিবাহ হইয়াছিল কি? এই বিষয়ে জানিতে পারিয়াই কি আপনাকে বিবাদী পক্ষ তুলিয়া ঘরে আনে নাই? আশু ও বিলম্বিত দেনমোহর সবই কি এই বিবাদী আপনাকে পরিশোধ করিয়াছে? বিবাহে দেনমোহরের কথা কি ছিল না?
তলবি দেনমোহর পরিশোধ করিয়াই বিবাদী আপনাকে গড়ে তুলিতে আনিয়াছিলেন কি? বিবাদী অমুক সালের অমুক তারিখে মজলিসে বসিয়া তলবি দেনমোহর পরিশোধ দিয়াছিলেন কি? আপনাকে তালাক দিবার তারিখেই কি বিবাদী বিলম্বিত দেনমোহর পরিশোধ করিয়াছেন? ওই দিন দেনমোহরের টাকা দিয়েই আপনি কি অমুক তারিখে একটি সম্পত্তি খরিদ করিয়াছেন? সম্পত্তি খরিদের জন্য আপনার বাবাকে ওই টাকা দিয়েছিলেন কি? আপনার টাকা দিয়েই আপনার বাবা ওই জমি খরিদ করিয়াছিলেন কি? আপনাদের ষড়যন্ত্রে ওই দলিলে আপনার নামে না করিয়া আপনার বাবার নামে হাসিল করিয়াছেন কি? বিবাদী গরিব বিদায় আপনি সুস্থ শরীরে সজ্ঞানে দেনমোহর মওকুফ করিয়া দিয়েছেন। বিবাদীর দৈন্যদশা দেখিয়া কি আপনি অমুক তারিখে এই লোকের উপস্থিতিতে বলিয়াছিলেন যে দেনমোহর বাবদ আপনার কোনো দাবি রহিল না এবং ভবিষ্যতেও কোনো দিন দাবি করিবেন না। দেনমোহর পরিশোধ বা মওকুফ বিদায় বর্ণিত তারিখে আপনার চাইবার কি কোনো কারণ ছিল না? বিবাদীর ওই তারিখে বা কোনো তারিখে পরিশোধে কি অস্বীকৃতির কারণ ছিল না? আপনাকে বিবাদীর বাড়িতে কাবিনের পরে তুলিয়া নিবার কথা কি মিথ্যা? যৌন মিলন বা সহবাস হইবার কথা কি ডাহা মিথ্যা? যৌন মিলন বা সহবাস হইবার কথা কি ডাহা মিথ্যা? কোনোদিনও দেনমোহরের জন্য মামলার কারণ কি উপচয় হয় নাই? পিতৃপক্ষের লোকজনের প্ররোচনায় মিথ্যা মামলা করিয়াছেন কি? আপনি দেনমোহর পাইতে হকদার নহেন। মামলা কি খারিজ হইবে? কোনো বিশেষ সওয়ালের আলোকে উপরোক্ত সমস্ত প্রশ্ন প্রযোজ্য হইবে না। সওয়ালের প্রকৃতে কি কি প্রশ্ন প্রয়োগ করিতে হইবে তাহা বিজ্ঞ অ্যাডভোকেট স্বীয় প্রজ্ঞার আলোকেই বাছাই করিয়া নিবেন। বাদিনী জবানবন্দিতে বিবাদীর বর্ণনার বিরুদ্ধে যাহা বলিয়াছে তাহা অসত্য বলিয়া স্পষ্টত ইঙ্গিত করিবেন। এই মামলাটিও পারিবারিক আদালতে বিচার হওয়ার কারণে রুদ্রদ্বার কক্ষে বিচার কার্য তথা সাক্ষ্য চলিতে পারে। সেই হেতু একান্ত ব্যক্তিগত ও স্বামী স্ত্রীর মধ্যে নিহিত বিষয় যাহা প্রাসঙ্গিক গণ্য করা যায় তৎ বিষয়ে জেরা করিতে পারেন। দেনমোহর মামলায় বিবাদী হিসাবে স্বামী প্রধান সাক্ষীর ভূমিকা অবতীর্ণ হইতে পারে। তাহাকে জেরায় যে সমস্ত প্রশ্ন করা যায় উহার কতিপয় উদ্ধৃতি দেওয়া গেল। দেনমোহরের মামলায় স্বামীকে জেরা। বাদিনীর সহিত অমুক তারিখে শরাশরিয়াত অনুযায়ী নিবন্ধিত কাবিন বলে আপনার বিবাহ হয় কি? উভয় পক্ষের উপস্থিতিতে সম্মতিক্রমে কাবিননামায় লিখিত হয় কি? কাবিননামায় 1 লক্ষ টাকা দেনমোহরের কথা লিখিত ছিল কিনা? তলবি দেনমোহর 20,000 টাকা ছিল। তলবি দেনমোহরের পরে পরিশোধ করিবার অজরে বাদিনীকে উঠাইয়া আনিয়াছিলেন কি? অমুক তারিখে বাদিনীকে আপনার ঘরে তুলিয়া আনেন কি? বিবাহের সময় বাদিনীর বাবা আপনাকে একবারই স্বর্ণের আংটি সুট দিয়েছিলেন কি? বাদিনীর সহিত আপনার যৌন মিলন বা সহবাস হইয়াছে কি? অস্বীকার করিলে দিন তারিখ উল্লেখে নির্দিষ্টভাবে ইঙ্গিত করিয়া প্রশ্ন করিতে হইবে। বাদিনীকে উঠাইয়া আনিয়া কি তলবি দেনমোহরা পরিশোধ করেন নাই? উভয় পক্ষের কথা মতোই এই কি কাবিননামায় দেনমোহরের পরিমাণ লিখিত হইয়াছিল? বাদিনীকে তালাক দিবার পর বিলম্বিত দেনমোহরও কি পরিশোধ করেন নাই? অমুক তারিখে বাদিনীকে মারধর করিয়া দামি শাড়ি ও গহনা রাখিয়া তাহার বাবার বাড়িতে তাড়াইয়া দিয়াছেন কি? অমুক তারিখে বাদিনীকে তালাক দিয়াছেন কি? অমুক তারিখে নিবন্ধিত পত্রযোগে বাদিনীকে তালাক দিবার কথা জ্ঞাপন করিয়াছেন কি? আজ পর্যন্ত বাদিনীকে কোনো মোহরনা পরিশোধ করেন নাই। বাদিনীকে কোনো মোহরনার দাবি মওকুফ বা ত্যাগ করেন নাই কি? আপনি কি মোহরনার দাবি মওকুফ চাহেন নাই? বাদিনীও মওকুফ করে নাই। আপনি গরিব নহেন কি? বাদিনীর দাবিকৃত দেনমোহরের পরে পরিশোধে যথেষ্ট ক্ষমতা ও সামর্থ্য আপনার রহিয়াছে কি? এই তারিখে বাদিনীর দাবিকৃত অপ্রাপ্য দেনমোহর পরিশোধ করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিয়াছেন কি?
কাবিননামায় বর্ণিত দেনমোহর বাদিনী পাইতে হকদার কে? আপনার দেওয়া দেনমোহরের টাকা বা কোনো টাকা দিয়া বাদিনীর বাবা বা কেহ সম্পত্তি খরিদ করে নাই কি? অমুক তারিখে বাদিনীর বাবার স্বীয় অর্থে অস্বার্থে তাহার বাবার নামেই কি সম্পত্তি খরিদ করিয়াছেন? বাদিনী ডিগ্রি পাইতে অধিকারী কি? উপরোক্ত প্রশ্ন ছাড়াও সওয়ালের প্রেক্ষিতে নতুন অপ্রাসঙ্গিক প্রশ্ন যারাই আসিয়া থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে উপরোক্ত প্রশ্নের সবগুলো প্রয়োজন নাও হইতে পারে। তবে দেনমোহরের দায় স্বামীর উপর কঠিন দায় বলিয়া গণ্য হইয়া থাকে। প্রকৃতপক্ষে দেনমোহর পরিশোধ না হইয়া থাকিলে উহার দায় হইতে রেহাই পাওয়া কষ্টকর। অন্য কোনোভাবে বহুবার স্ত্রীকে টাকা দিলেও দেনমোহর বাবদ দেওয়া বুঝায় না। সেই হেতু স্বামীকে প্রমাণ করিতে হইবে যে তিনি দেনমোহর বাবদ টাকা পরিশোধ করিয়াছেন। 309 ভরণ-পোষণ মামলায় যারা পূর্বকৌশল। ভরণ-পোষণ বা কুরুপুষের জন্য স্ত্রী ও নাবালক সন্তানের পক্ষে পারিবারিক আদালতে আর্জি পেশ করা হয়। পারিবারিক আদালত অধ্যাদেশ 18/1985 অনুমোদন ও আমলে আসার পূর্বে ভরণ-পোষণের জন্য ফৌজদারি কার্যবিধি 488 ধারার বিধান অনুযায়ী ফৌজদারি আদালতে মামলা করা হইত। পারিবারিক আদালতে লিখিত আর্জি দেওয়ানি মামলার আর্জির মতোই বিস্তারিত বর্ণনায় থাকায় বাদিনীর জবানবন্দি যেমন বিস্তারিত ঘটনা স্থান পায়, তেমনি জেরায় বিস্তারিত বিষয়বস্তু সবিস্তারে স্পর্শ করিতে হয়। স্বামী যদি সঙ্গত কারণ ব্যতিরেক স্ত্রীর ভরণ-পোষণ দিতে অস্বীকার করে, তবে স্ত্রী তাহার জন্য মামলা করিতে পারে। স্ত্রী সর্বাবস্থায় স্বামীর কাছে ভরণ-পোষণ পাইবার অধিকারিণী। সে নিজে যতই ধনী হোক না কেন, তাহাতে তার অধিকার খর্ব হয় না। স্বামী যতই দরিদ্র হোক না কেন, স্ত্রীর অধিকার বহাল থাকেই। তবে অবস্থা যদি এমন হয় যে স্ত্রী স্বামীর তুলনায় যথেষ্ট সম্পদশালী এবং স্ত্রী নিজেকে ভরণ-পোষণের জন্য স্বামীর উপর নির্ভর করিতে হয় না, সেই ক্ষেত্রে স্ত্রী ভরণ-পোষণ দাবি না করিতে পারেন। কিন্তু নাবালক সন্তানদের ভরণ-পোষণের দায়িত্ব স্ত্রীর নয়, তাহাদের ভরণ-পোষণের জন্য পিতা অবশ্যই বাধ্য থাকে। 27 DLR 27। ভরণ-পোষণ বলতে ইসলামী আইনে খাদ্য, বস্ত্র, আইনের আশ্রয়কে বোঝায়। যে সময় স্ত্রী সাবালিকা হয় সেই সময় হইতে স্বামী স্ত্রীকে ভরণ-পোষণ দিতে বাধ্য। কিন্তু এই বাধ্যকতা শর্তহীন নয়। স্ত্রীকে স্বামীর প্রতি অনুগত থাকিতে হইবে। সমস্ত বৈধ সময় স্ত্রীর কাছে যাইবার অধিকার স্বামীর জন্য অবধারিত রাখিতে হইবে, তবেই স্ত্রী ভরণ-পোষণে হকদার হইবে। তবে সঙ্গত কারণ থাকিলে স্ত্রী স্বামীর সাথে বসবাস করিতে অস্বীকার করিতে পারে, সেই ক্ষেত্রে ভরণ-পোষণ ডিগ্রি পাইতে পারে। স্ত্রী তাহার আশু দেনমহারণা দাবি করিলে যতক্ষণ পর্যন্ত উক্ত দেনমহারণা পরিশোধ করা না হইবে, ততক্ষণ পর্যন্ত স্ত্রী তাহার স্বামীর নিকট হইতে পৃথকভাবে বসবাস করিবার অধিকারী হইবে এবং সেই ক্ষেত্রে পৃথক বসবাস করিতে থাকিলেও স্বামী তাহার ভরণ-পোষণ দিতে বাধ্য থাকিবে। সাধারণ নিয়মে অনিচ্ছুক স্ত্রীকে স্বামী ভরণ-পোষণ দিতে বাধ্য নয়। সঙ্গত কারণ ছাড়া স্ত্রী যদি স্বামীর সঙ্গে বসবাস করিতে অস্বীকার করে, তবেই তাহাকে অনিচ্ছুক বলা যায়। কিন্তু যেখানে দীর্ঘকাল ধরিয়া স্বামী স্ত্রীকে গড়ে লইবার কোনো উদ্যোগ নাই, সেখানে স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন জেরায় অবান্তর। ইসলামী আইন অনুযায়ী স্বামী স্ত্রীকে ভরণ-পোষণ দিতে বাধ্য না থাকিলে স্ত্রী ভরণ-পোষণের দানে স্বামী অবহেলা করিয়াছে কিংবা ব্যর্থ হইয়াছে বলা যায় না। কোনো আইনগত কারণ ব্যতীত স্ত্রী তাহার স্বামীর সহিত একত্রে থাকিতে অস্বীকার করিলে কিংবা স্বামীকে পরিত্যাগ করিলে অথবা অন্য কোনোভাবেই অস্বীকার করিলে কিংবা স্বামীকে পরিত্যাগ করিলে অথবা অন্য যে কোনোভাবেই হোক ইচ্ছাকৃতভাবে স্ত্রী পক্ষে দাম্পত্য কর্তব্য পালনে ব্যর্থ হইলে স্বামীর নিকট হইতে ভরণ-পোষণের অধিকারী হইবেন না। এবং সেই ক্ষেত্রে স্বামী তাহার স্ত্রী ভরণ-পোষণ না দিলে বলা যাইবে না যে সে তাহার স্ত্রীকে অবহেলা করিয়াছে কিংবা স্ত্রীর ভরণ-পোষণে ব্যর্থ হইয়াছে। 1946, 288, IC 198। পরিস্থিতি এমনও হইতে পারে যে স্ত্রীকে স্বামী অবহেলা করে স্ত্রী পিত্রালয়ে ফেলিয়া রেখে নাই বা কোনো নিষ্ঠুর আচরণ করে নাই, বরং স্ত্রীকে স্বামীর নিজের ঘরে লইবার জন্য চেষ্টা করিয়া ব্যর্থ হইয়াছে, তবে স্ত্রীকে নিঃসন্দেহ অনিচ্ছুক বলা হয়। অনিচ্ছুক স্ত্রী ভরণ-পোষণ পাইতে অধিকারী নয়। আদৌ ভরণ-পোষণ না দেওয়ার চাইতে আংশিক ভরণ-পোষণ দেওয়াই উত্তম। 19 DLR WP 50।
অতীতকালের ভরণপোষণের দাবিতে স্ত্রী সাধারণত মামলা করিতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে চুক্তি থাকিলে অতীতকালের ভরণপোষণ দাবি করিয়া মামলা করা যায়। স্বামী দ্বিতীয়বার বিবাহ করিবার সময় প্রথম স্ত্রীর সহিত যদি চুক্তি করে যে প্রথম স্ত্রী তাহার পিত্রালয়ে থাকিবে এবং স্বামী তাহাকে মাসিক মাসোহারা দিবে, তবে সেই চুক্তি স্বামীর প্রতি বাধ্যকর। দ্বিতীয়বার বিবাহ করিবার সময় স্ত্রীকে পিত্রালয়ে থাকিতে দিতে হইবে এবং তাহাকে নির্দিষ্ট হারে মাসোহারা দিতে হইবে। এইরূপ চুক্তিও স্বামীর প্রতি বাধ্যকর। এই ধরনের চুক্তি থাকিলে স্ত্রী তাহার খুরপুষের জন্য মাসোহারা পাইতে পারে। সেই ক্ষেত্রে স্ত্রীকেও পারিবারিক আদালতে ভরণপোষণের জন্য মামলা করিতে হয়। আলোচনায় ভরণপোষণের মামলায় বাদিনী স্ত্রী ও বিবাদী স্বামী আইনগত অধিকারের দিকগুলি বর্ণিত হইল। একবার তাহাদের জেরা করিবার জন্য যে সমস্ত প্রশ্ন সাধারণত জিজ্ঞাসিত হয় তাহা ব্যক্ত করা গেল। 310 ভরণপোষণের মামলায় বাদিনী অর্থাৎ স্ত্রীকে জেরা। আপনি কি আপনার স্বামীর অবাধ্য? বিবাদী অর্থাৎ স্বামী আপনাকে তাহার বাড়িতে লইতে চাহে, আপনি কি যাইতে চাহেন না? এই তারিখে আপনি স্বামীর বাড়ি হইতে স্বর্ণ বস্ত্র ও নগদ 5,000 টাকা সহ পলাইয়া আসিয়াছিলেন কি? বিবাদী তাহার বাবা ভাই ও গ্রামের মাতব্বরকে পাঠাইয়া আপনাকে আনিতে পারে নাই। আপনার স্বীয় উপার্জনই ভরণপোষণের জন্য কি যথেষ্ট? স্বামী অর্থাৎ বিবাদীর তুলনায় আপনার আর্থিক সচ্ছলতা কি বেশি? বিবাদী আপনাকে তালাক দিয়েছে এই তারিখে, আপনি তালাকপ্রাপ্ত, তাই বিবাদী আপনার ভরণপোষণ দিতে বাধ্য নয়। বিবাদীর সহিত কি আপনার বৈধ বিবাহ হয় নাই? বিবাদী কোনোদিনই কি আপনার স্বামী ছিল না? আপনি নাবালিকা বিদায় স্বামীর সহিত বসবাস ও দাম্পত্য চুক্তি পালনে কি অক্ষম? আপনি কি ইচ্ছাকৃতভাবে দাম্পত্য সম্পর্ক কর্তব্য পালনে ব্যর্থ? আপনি স্বামীকে বিবাদীকে পরিত্যাগ করিয়াছেন কি? আপনি বিবাদীর নিকট হইতে ভরণপোষণ পাইতে হকদার নহেন কি? আপনাকে ভরণপোষণ দিবার মতো আর্থিক সঙ্গতি কি বিবাদীর নাই? বিবাদী আপনাকে অবহেলা করিয়া ফেলিয়া রাখে নাই, আপনি স্বেচ্ছায় চলিয়া গিয়াছিলেন। এই তারিখে বিবাদী তাহার পক্ষে বাবা ও ভাই আপনাকে আনিতে গিয়াছিল, আপনি আসিতে অনিচ্ছুক, তাই আসেন নাই। আপনার স্বামীর সংসার করিতে ও তাহার সহিত একত্রে বসবাস করিতে বিনা কারণে অস্বীকার করিয়াছেন কি? আপনি কি ইচ্ছাকৃতভাবে অবহেলা করিয়া দাম্পত্য কর্ম সম্পাদনে অনিচ্ছুক? স্বামী আপনাকে ভরণপোষণ দানে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হন নাই। আপনাকে বিবাদীর ভরণপোষণ দিবার কোনো শর্ত ছিল না। বিবাদী আপনাকে আংশিক ভরণপোষণ তাহার সাধ্যমতো দিতেছে, তাই এই মামলা করার প্রয়োজন ছিল না। বিবাদী আপনাকে ভরণপোষণ দিতে অস্বীকার করে নাই, আপনি স্বেচ্ছায় তালাক নিয়েছেন এবং তাই ভরণপোষণের দাবি মিথ্যা। আপনার বেপরদা ও শরীয়ত বিরোধী চলাফেরার জন্য স্বামী আপনাকে তালাক দিয়েছেন কি? বিবাদীর সহিত কি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান নেই? আপনি অন্যত্র বিবাহ বসিয়াছেন, তাই কি বিবাদী আপনাকে ভরণপোষণ দিতে বাধ্য নয়? অতঃপর বাদিনীর জবানবন্দিতে যে সমস্ত কথা বিবাদীকে আহত করিয়া বা আক্রমণ করিয়া বলিয়াছে তাহা অসত্য বলিয়া ইঙ্গিতপূর্বক প্রশ্ন করিতে হয়। বাদিনীর ভরণপোষণের সহিত নাবালক সন্তানদের ভরণপোষণ দাবি করে থাকিলে সেই সম্পর্কিত প্রাসঙ্গিক জেরা করিতে হইবে। বিবাদী অর্থাৎ স্বামীকে জেরা। বাদিনী কি আপনার বিবাহিতা স্ত্রী? বাদিনীর সহিত আপনার দাম্পত্য সম্পর্ক কি এখনো বিদ্যমান? আপনি ও আপনার পরিবারের লোকজনের আচরণ বাদিনীর জীবন বিষাইয়া তুলিয়াছিল। তাহার জীবন আশঙ্কাপূর্ণ ছিল। আপনার বাড়িতে বাদিনীর জীবনের নিরাপত্তা ছিল না, এখনও নাই। বাদিনীকে শারীরিক ও মানসিকভাবে প্রতিনিয়ত নির্যাতন করিতেন। আপনি তো সর্বক্ষণ বাড়িতে থাকেন না।
আপনার অগোচরে আপনার ভাই বোন, মা বাবা বাদিনীকে গালিগালাজ দিয়া অমানসিক জ্বালাতন করিত। বাদিনী বিবাহ বিচ্ছেদ না ঘটাইলে তাহার জীবন আরও দুর্দশাগ্রস্ত ও আশঙ্কাপূর্ণ হইবে। আপনার সহিত বাদিনীর দাম্পত্য জীবন কোনোদিন সুখের ছিল না, ভবিষ্যতেও সম্ভাবনা নাই। বাদিনীর সম্মতি ছাড়াই গোপনে দ্বিতীয়বার বিবাহ করিয়াছেন কি? বাদিনীর চাইতে দ্বিতীয় স্ত্রীকে অত্যাধিক ভালোবাসেন। দ্বিতীয় বিবাহ করিবার পর বাদিনীর প্রতি নির্যাতন ও নিষ্ঠুরতার পরিমাণ বাড়িয়া যায়। আপনার ধন সম্পদ দ্বিতীয় স্ত্রীকে লিখিয়া দিয়েছেন কি? বাদিনীর বিবাহ বিচ্ছেদ ব্যতীত দ্বিতীয় কোনো গতি নাই ইত্যাদি এই সমস্ত প্রশ্ন করিবার পর বিবাহেরই স্বামীর জবানবন্দিতে বাদিনীকে আহত করিয়া ও বাদিনীর সওয়ালের বিপক্ষে যে সমস্ত উক্তি রহিয়াছে বা করিয়াছে উহা অসত্য বলিয়া ইঙ্গিত করিয়া প্রশ্নে স্পর্শ করিতে হয়। কোন নির্দিষ্ট মামলায় উপরে বর্ণিত প্রশ্নসমূহের সবই প্রযোজ্য নাও হইতে পারে। বাদিনীর আর্জির তারতম্য ভেদে প্রশ্নে রকমফের হওয়াটাই স্বাভাবিক এবং প্রশ্নের কলেবর আরও বিস্তৃত হইতে পারে। 310 ভরণ পোষণের মামলায় বাদিনী অর্থাৎ স্ত্রীকে জেরা। আপনি কি আপনার স্বামীর অবাধ্য? বিবাদী অর্থাৎ আপনার স্বামী আপনাকে তার বাড়িতে লইতে চায়, কিন্তু আপনি কি যাইতে চান না। এই তারিখে আপনি স্বামীর বাড়ি হইতে স্বর্ণ, বস্ত্র ও নগদ 5,000 টাকা সহ পালাইয়া আসিয়াছিলেন কি? বিবাদী তাহার বাবা, ভাই ও গ্রাম মাতব্বরকে পাঠাইয়া আপনার বাড়ি থেকে আপনাকে আনা সম্ভব হয়নি। আপনার স্বীয় উপার্জনই ভরণ পোষণের জন্য কি যথেষ্ট? স্বামীর অর্থাৎ বিবাদীর তুলনায় আপনার আর্থিক সচ্ছলতা কি বেশি? বিবাদী আপনাকে তালাক দিয়েছে এই তারিখে, আপনি তালাকপ্রাপ্ত, তাই বিবাদী আপনার ভরণ পোষণ দিতে বাধ্য নয়। বিবাদীর সহিত কি আপনার কোনো বৈধ সম্পর্ক বিবাহ নাই? বিবাদী কোনোদিনই কি আপনার স্বামী ছিল না? আপনি নাবালিকা বিদায় স্বামীর সহিত বসবাস ও দাম্পত্য চুক্তি পালনে কি অক্ষম? আপনি ইচ্ছাকৃতভাবে দাম্পত্য কর্তব্য পালনে ব্যর্থ? আপনি স্বামীকে পরিত্যাগ করিয়াছেন কি? আপনি বিবাদীর নিকট হইতে ভরণ পোষণ পাইতে হকদার নহেন কি? আপনাকে ভরণ পোষণ দিবার মতো আর্থিক সঙ্গতি কি বিবাদীর নাই? বিবাদী আপনাকে অবহেলা করিয়া ফেলিয়া রাখে নাই, আপনি স্বেচ্ছায় চলিয়া গিয়াছেন। এই তারিখে বিবাদী তাহার পক্ষে বাবা ও ভাই আপনাকে আনিতে গিয়েছিল, আপনি আসিতে অনিচ্ছুক, তাই আসেন নাই। আপনি স্বামীর সংসার করিতে ও তাহার সহিত একত্রে বসবাস করিতে বিনা কারণে অস্বীকার করিয়াছেন কি? আপনি কি ইচ্ছাকৃতভাবে অবহেলা করিয়া দাম্পত্য কর্ম সম্পাদনে অনিচ্ছুক? স্বামী আপনাকে ভরণ পোষণ দানে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয় নাই। আপনাকে বিবাদীর ভরণ পোষণ দিবার মতো কোনো শর্ত ছিল না। বিবাদী আপনাকে আংশিক ভরণ পোষণ তাহার সাধ্যমতো দিতেছে, তাই এই মামলা করার প্রয়োজন ছিল না। বিবাদী আপনাকে ভরণ পোষণ দিতে অস্বীকার করে নাই, আপনি স্বেচ্ছায় তালাক দিয়েছেন, তাই ভরণ পোষণের দাবি মিথ্যা।
আপনি বেপরদা ও শরীয়ত বিরোধী চলাফেরার জন্য স্বামী আপনাকে তালাক দিয়েছেন কি? বিবাদী সহিত কি আপনার স্বামী স্ত্রী সম্পর্ক বিদ্যমান নাই? আপনি অন্যত্র বিবাহ করিয়াছেন, তাই কি বিবাদী আপনাকে ভরণ পোষণ দিতে বাধ্য নয়? অতএব বাদিনীর জবানবন্দিতে যে সমস্ত কথা বিবাদীর সহিত বিবাদীকে আহত করিয়া বা আক্রমণ করিয়া বলিয়াছে, তাহা অসত্য বলিয়া ইঙ্গিতপূর্বক বাদিনীকে প্রশ্ন করিতে হয়। বাদিনীর ভরণ পোষণের সহিত নাবালক সন্তানের ভরণ পোষণ দাবি থাকিলে সেই সম্পর্ক প্রাসঙ্গিক জেরা করিতে হয়। 311 বিবাদী অর্থাৎ স্বামীকে জেরা। বাদিনী কি আপনার বিবাহিতা স্ত্রী? বাদিনীর সহিত আপনার দাম্পত্য সম্পর্ক কি এখনো বিদ্যমান? বাদিনী আপনার প্রতি অনুগত থাকিয়া দাম্পত্য সম্পর্ক ও কর্তব্য যথারীতি পালন করিয়াছেন কি? এই তারিখে বাদিনীকে তাহার পিত্রালয়ে রাখিয়া আসেন এবং বলেন যে যৌতুক বাবদ 10,000 টাকা আপনাকে না দিলে বাদিনীকে আর নিবেন না। আপনার ঔরসে বাদিনীর গর্ভে শাহেদ নামের একটি সন্তান জন্ম হয়, তাহাকেও বাদিনীর সহিত বাদিনীর পিত্রালয়ে ফেলিয়া রেখেছেন। দীর্ঘদিন যাবৎ আপনি আপনার স্ত্রী ও নাবালক সন্তানকে অবহেলার ফেলিয়া রাখিয়াছেন। বাদিনী আপনার সহিত বসবাস করিতে ইচ্ছুক ও রাজি আছে, কিন্তু আপনি তাহাকে নিতে চান না। বাদিনীর সহিত আপনি কি নিষ্ঠুর আচরণ করিয়াছিলেন বা করিতেছিলেন? বাদিনীকে আপনার ঘরে যাইতে ইচ্ছুক নয়। আপনি স্ত্রী ও নাবালক সন্তানের খোঁজ খবর রাখেন না এবং ভরণ পোষণ দেন না। আপনার স্ত্রী ও নাবালক সন্তান আপনার নিকট হইতে ভরণ পোষণ পাইতে হকদার। বাদিনী এখনো কি আপনার বৈধ স্ত্রী? বাদিনী ও নাবালক সন্তানকে ভরণ পোষণ দিতে আপনি আইনত বাধ্য। আপনি বাদিনীকে কখনো তালাক দেন নাই। আপনি দ্বিতীয় বিবাহ করিবার সময় বাদিনীকে তাহার বাবার বাড়িতে রাখিবেন এবং তাহাকে মাসোয়ারা দিবেন বলিয়া চুক্তি করিয়াছিলেন। ওই চুক্তি মোতাবেক বাদিনীকে তাহার পিত্রালয়ে রাখিয়াছেন। মাসোয়ারা বাবদ বাদিনীকে এই তারিখ হইতে এই তারিখ পর্যন্ত এত টাকা দিয়েছিলেন, এই তারিখ হইতে তাহাকে কোনো মাসোয়ারা দেন নাই। বাদিনী তাহার ফুফাতো ভাই জাফরের প্ররোচনায় আপনার বাড়ি হইতে স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, নগদ 5,000 টাকা লইয়া সকলের অগোচরে পালাইয়া যাওয়ার কথা কি মিথ্যা? বাদিনীর স্বেচ্ছায় আপনার বাড়ি হইতে এই তারিখে চলিয়া যাওয়ার কথা কি মিথ্যা? বাদিনী এই তারিখে বা কোন তারিখে কোন স্বর্ণালঙ্কার, কাপড় বা টাকা পালাইয়া লইয়া যায় নাই। বাদিনীকে বেপরদা ও শরীয়ত বিরোধী কাজের জন্য তালাক দেন নাই। বাদিনী কোনোদিন বেপরদা বা শরীয়ত বিরোধী কোনো কাজ বা চলাফেরা করে নাই। আজও দেখুন বাদিনী পর্দামতোই আদালতে আসিয়াছেন। আপনি অবস্থা সম্পন্ন ব্যক্তি, আপনার আর্থিক অবস্থা খুবই ভালো। বাদিনীর পিতা দরিদ্র কৃষক এবং দিন আনে দিনে খায় কি। আপনাকে বহুবার সংবাদ দেওয়া ও অনুরোধ করিবার পর বাদিনীকে আপনার বাড়িতে আনেন নাই। বাদিনী আপনার সহিত বসবাস না করিলে অন্য কোনো সঙ্গত কারণ থাকিলেও কারণ উল্লেখ করব, এই কারণে ভরণ পোষণ পাইতে অধিকারিণী। বাদিনী আইনত মামলা করিয়াছেন, বাদিনী ডিগ্রি পাইতে হকদার। অতঃপর বিবাদী জবানবন্দিতে যে সমস্ত কথা বাদিনীকে আহত করিয়া বা আক্রমণ করিয়া বলিয়াছে তাহা অসত্য বলিয়া ইঙ্গিতপূর্বক বাদিনীকে স্পর্শ করিতে হইবে। পরবর্তীত ক্ষেত্র ও পরিস্থিতিতে প্রাসঙ্গিক নতুন ও ভিন্নমুখী
বিষয়ে বিবাদীকে জেরা করিতে হয়। এই ব্যাপারে জেরাকারী বিজ্ঞ অ্যাডভোকেট উপস্থিত মতো সিদ্ধান্ত লইতে থাকেন। ভরণ পোষণের মামলা বাদিনী স্ত্রী অবিবাদী স্বামী প্রধান সাক্ষী হিসাবে দুই পক্ষে উপস্থিত হইয়া থাকে, তাই কেবল তাদের জেরা সম্পর্কে বিবৃত হইল। বাকি যাহারা সহকারী হিসাবে এই দুই পক্ষে আসিবেন তাহাদেরকে জেরা করিবার সময় প্রধান সাক্ষীর বক্তব্য যেভাবে জেরা করিয়া খণ্ডানোর চেষ্টা করা হয় অনুরূপভাবে জেরা করিতে হইবে। দেখাইতে হইবে সাক্ষীদের কেহ স্বাভাবিক সাক্ষী নয়, তাহাদের এই বিবাদ বা বিরোধ সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান নাই এবং আত্মীয়তার টানে তাহারা আহ্বানকারীর পক্ষকে সমর্থন করিয়া চেষ্টা করিয়া মিথ্যা কথা বলিয়াছেন। 312 বন্টনের মোকদ্দমায় যারা সাধারণ প্রশ্ন। বাদীর জবানবন্দি। আপনি কি অত্র মামলার বাদী? নালিশি জমি কোন মৌজায়, কত খতিয়ানের, কত দাগের জমি? নালিশি জমির মূল মালিক কে কে ছিলেন? আপনি নালিশি জমি কি খরিদ সূত্রে প্রাপ্ত হইয়াছেন? নালিশি জমির সকল শরিকগণ নালিশা জমি জমা কিভাবে বুক দখল করিতেছেন? নালিশা জমি বর্তমানে এজমালিতে কি সকল বুক দখলকার আছেন? পূর্ববর্তী শরিকদের মধ্যে কখনো কি আপোষ বন্টন হইয়াছিল? আপনি নালিশি খতিয়ান কোন কোন দাগের কতটুকু অংশ সাহাম করিয়া চাহিয়াছেন? বিবাদী সম্পর্কে আপনার কি হন? আপনি সর্বশেষ কবে নালিশি জমি ভাগবটরা করিয়া লওয়ার জন্য অনুরোধ করিয়াছিলেন? বাদীর জেরা। বন্টনের মোকদ্দমায় বাদীকে জেরা। বিবাদী আপনার কি হয়? নালিশা খতিয়ানের শরিক অমুক অমুক ব্যক্তিকে আপনি পক্ষভুক্ত করেন নাই বা তাহাদের কোনো অংশ পৃথকভাবে আর্জি তফসিলে উল্লেখ করেন নাই। আপনি কার ওয়ারিশ হিসাবে দাবি করিতেছেন? সে পূর্বেই কিছু জমি অমুকের নিকট বিক্রি করিয়া দিয়েছে, ফলে আপনি অংশাতিরিক্ত জমি দাবি করিয়াছেন। বিবাদী যদি তার দখলের অংশ মতো জমির সাহাম প্রাপ্ত হয় তবে কি আপনার আপত্তি আছে? নালিশা জমি জমা ভাগবটরা করিয়া দেওয়ার জন্য আপনি বিবাদীকে কখনো অনুরোধ করেন নাই। আইনের কূটতর্কে আপনি বন্টনের প্রাথমিক ডিগ্রি পাইলে বিবাদীও তাহার অংশ মতো জমির পৃথক সাহাম প্রার্থনা করে। 314 বিবাদীর জবানবন্দি। বন্টনের মোকদ্দমা বিবাদীর জবানবন্দি। আপনি অত্র মামলার বিবাদী। বাদী সম্পর্কে আপনার কি হন? নালিশা জমি কোন মৌজায়, কোন খতিয়ানের, কত দাগের জমি? নালিশা জমি আপনি কি কি সূত্রে প্রাপ্ত হইয়াছেন? নালিশা জমি কি পূর্বে আনুষ্ঠানিকভাবে বন্টন করা হইয়াছিল? নালিশা জমি শরিক ও তাহাদের অংশকে কি অত্র মামলার পক্ষ অন্তর্ভুক্ত করা হইয়াছে? বাদী কি কখনোই নালিশা জমি ভাগবটরা করে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করিয়াছে? আপনারা কি বন্টন করিয়া দিতে অস্বীকার করিয়াছেন? বন্টন মোকদ্দমা বিবাদীকে জেরা। বাদী আপনার সম্পর্কে কি হন? নালিশা জমি আপনি কোন সূত্রে প্রাপ্ত হইয়াছেন? বাদী ও আপনি একই বাড়িতে বসবাস করেন। নালিশা জমি জমা আপনাদের পূর্ববর্তীরা কি কখনো ভাগবটরা করিয়াছিলেন, নাকি সকলে যার যার আপোষ দখল মতো বুক দখল করিতেছেন? আপনি ও বাদী নালিশা জমি জমার কোন অংশ কিভাবে দখল করেন? অমুক ব্যক্তিকে চিনেন যিনি অমুকের নিকট অমুক জমি বিক্রি করিয়াছেন। অমুক ক্রেতাকে কি পক্ষ করা হইয়াছে?
অত্র মামলায় সকল শরিককেই তো পক্ষ করা হইয়াছে। বাদী যতটুকু জমি দাবি করিয়া বন্টন চাহিয়াছেন তাহাতে আপনার কোনো আপত্তি আছে? বাদী অমুক তারিখে আপনি সহ সকল বিবাদীকে নালিশা জমি ভাগবটরা করিয়া দেওয়ার কথা বলে এবং আপনারা আপুস বন্টন করিয়া দিতে অস্বীকৃতি জানান কি? বাদীর দাবি সত্য, বাদী তার প্রার্থনা মতে বন্টন পাইতে পারে কি? আপনি মিথ্যা জবানবন্দি করিলেন। 316 দলিল বাদীর মোকদ্দমা জবানবন্দি ও জেরার প্রশ্ন। বাদীর প্রশ্ন, আপনি কি অত্র মামলার বাদী? নালিশা জমি কোন মৌজায় কোন খতিয়ানে কত দাগে নালিশা জমির মূল মালিক কে ছিলেন? নালিশা জমিতে আপনি ক্রয় সূত্রে মালিক না ওয়ারিশ সূত্রে মালিক নাকি উভয় বিধি? তর্কিত দলিল কি আপনি বিবাদীকে করিয়া দিয়েছেন? তর্কিত দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের পূর্বে আপনি কি বিবাদীকে জমি বিক্রির প্রস্তাব করিয়াছেন বা বিবাদী কি তাহা গ্রহণ করিয়াছে বা তখন কি মূল্যে স্থির হইয়াছে? আপনি কি স্ট্যাম্প ফরিয়াদি খরিদ করিয়াছেন? পরবর্তীতে স্থিরকৃত নির্দিষ্ট তারিখে সাক্ষীদের মোকাবেলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দিয়েছেন বা আপনার প্রয়োজনীয় মূল্য পাইয়াছেন? 7 আপনি দলিলের বিষয় সর্বপ্রথম কবে জানিতে পারেন এবং জানিয়া কি করিলেন? আপনি এখন কি প্রতিকার প্রার্থনা করেন? অস্বীকৃতির অংশ। 317 দলিল বাতিলের মোকদ্দমায় বাদীকে জেরা। বিবাদী আপনার কি সম্পর্কে কি হন? সাক্ষীরা আপনার কি হয়? তর্কিত দলিলের সাক্ষীরা আপনার সম্পর্কে আপনার আত্মীয় হয় কি? আপনি কি তর্কিত দলিলে আপনার সই ও টিপ চ্যালেঞ্জ করিয়াছেন? আপনি কি তর্কিত দলিলে আপনার টিপ ও সই অস্বীকার করেন? তর্কিত দলিলের দাতা হিসাবে উক্ত দলিলে আপনি সম্পাদন করেননি, উহা প্রমাণের জন্য আপনি কি অন্য দলিলের সহিত তর্কিত দলিলের সহি তুলনা দ্বারা পরীক্ষার কোনো প্রচেষ্টা নিয়েছেন বা আদালতের নিকট উক্ত বিষয়ে দরখাস্ত করিয়াছেন? 7 আপনি তো তর্কিত দলিলের দাতা। সাক্ষীদের মোকাবেলায় অত তারিখে আপনি বিবাদীকে জমি বিক্রয়ের প্রস্তাব করেন এবং বিবাদী রাজি হয় ও সাক্ষীদের মোকাবেলায় মূল্য স্থির হয় এবং উক্ত তারিখে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দেন। 8 আপনার মামলা ও দাবি মিথ্যা। 318 দলিল বাতিলের মোকদ্দমায় বিবাদীর জবানবন্দি। আপনি কি অত্র মামলার বিবাদী? বাদী সম্পর্কে আপনার কি হয়? নালিশা জমিজমা বাদী কিভাবে পাইয়াছে? নালিশা জমিজমা বিক্রির জন্য বাদী সর্বপ্রথম কবে প্রস্তাব করে, কার কার মোকাবেলায় কার করে দলিল লেখা সম্পাদন ও রেজিস্ট্রেশন হয়? বাদী দাবি করে যে সে তর্কিত দলিলের মাধ্যমে আপনার নিকট কোনো জমি বিক্রি করে নাই। বাদীর দাবি কি সত্য? বিবাদীর জেরা। দলিল বাতিলের মোকদ্দমায় বিবাদীকে জেরা। 319 নালিশা জমি বিক্রির জন্য বাদী সর্বপ্রথম কবে কাহার মোকাবেলায় প্রস্তাব করিয়াছেন? জমির মূল্য কত টাকা স্থির হয়? মূল্য কি আপনারা স্থির করিয়াছেন নাকি সাক্ষী সহ সকলে মিলে স্থির করিয়াছেন? স্ট্যাম্প কাগজ কে কাহার নামে কোন ভেন্ডারের নিকট হইতে ক্রয় করিয়াছেন? কত টাকা স্ট্যাম্প? দলিল লিখিয়াছে কি কে? দলিল লেখা হয় কোথায়? দলিল লেখার সময় বাদী কি কাগজ দেখাইয়াছিল? দলিল লেখক তাহার কথা মতো দলিল লিখিয়াছিল। দলিল লিখিয়া কি বাদীকে পড়িয়া শোনানো হয়েছিল? তখন সেখানে কে কে ছিল? দলিল কবে সম্পাদন করা হয়? দলিল সম্পাদনের সময় কে কে উপস্থিত ছিল? বাদী মূল্য গ্রহণ করিয়া দলিল সম্পাদন করিয়াছেন
না দলিল সম্পাদন করিয়া মূল্য গ্রহণ করিয়াছেন? দলিলে সাক্ষী শনাক্তকারী ও লেখক সই করিয়াছেন কি? তারা কার কলম দ্বারা সই করিয়াছেন? আপনি কত টাকার নোট বাদীকে দিয়েছিলেন? এত অল্প সময়ে এত টাকা আপনি কিভাবে সংগ্রহ করলেন? নালিশি জমি ছাড়া আপনি অন্য কোনো জমি জমা আছে নাকি? বাদী আপনাকে কোনো দলিল করিয়া দেয় নাই, আপনি বাদীর নামে একটি মিথ্যা দলিল সৃষ্টি করিয়াছেন। আপনি মিথ্যা সাক্ষ্য প্রদান করিলেন। দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মোকদ্দমায় বাদী অথবা বিবাদীর জবানবন্দি ও জেরার প্রশ্ন। 320 বাদীর জবানবন্দি। আপনি কি অত্র মোকদ্দমায় বাদী? বিবাদের সহিত আপনার কবে বিবাহ হয়? বিবাহে কি রেজিস্ট্রি করা হইয়াছিল? আপনাদের সন্তান কতজন? কাহার বয়স কত? স্ত্রী হিসাবে বিবাদী কতদিন আপনার সহিত বসবাস করিয়াছেন? সে যখন চলিয়া যায় তখন কি আপনি বাড়িতে ছিলেন? আপনি তাহাকে আনিতে সর্বপ্রথম ও সর্বশেষ কবে যান? তখন সে আপনার সহিত আসিতে অস্বীকৃতি জ্ঞাপন করিয়াছিল কিনা? আপনি কাহাকে সাক্ষী মানিয়াছেন? 321 দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মোকদ্দমা বাদীর জেরা। আপনাদের বিবাহ কবে হইয়াছে? আপনি কি বিবাদীকে শারীরিক ও মানসিক অত্যাচার করিতেন? আপনাদের কোনো সন্তান আছে কি? আপনার শরীরের ত্রুটির কারণেই তার তো সন্তান হইতেছে না। বিয়ের পর আপনি কি বিবাদীর পিতার নিকট যৌতুক চাহিয়াছেন? আপনি তো ইহার পূর্বেও একটি বিবাহ করিয়াছিলেন। সেই স্ত্রী তো আপনাকে তালাক দিয়েছেন আপনার শারীরিক ত্রুটির কারণে। আপনার প্রথমা স্ত্রী তো আপনার পাশের গ্রামে থাকেন এবং বর্তমানে 2 সন্তানের জননী। আপনার শারীরিক ত্রুটি ও বিভিন্ন অত্যাচারের কারণে কি আপনার স্ত্রীরা আপনার কাছে যাইতে চায় না? আপনি কখনোই আপনার স্ত্রীকে আনিতে শ্বশুর বাড়িতে যান নাই। আপনি নিজে ব্যবহারে স্ত্রীকে পাইতে পারেন না। 322 বিবাদীর জবানবন্দি। আপনার বিবাহ হইয়াছে কবে? আপনার কতজন সন্তান? আপনি বাদীর কাছে ফিরিয়া যাইতে চান না কেন? বাদী কি কখনো আপনাকে আনিতে আপনার পিতার বাড়িতে গিয়েছিল? আপনি কি ভবিষ্যতে বাদীর সহিত বসবাস করিতে ইচ্ছা পোষণ করেন? দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মোকদ্দমায় বিবাদীর জেরা। 323 আপনার কি পূর্বে বিবাহ হইয়াছিল? বাদীর সহিত কতদিন ধরে বসবাস করিতেছিলেন? আপনার কথা মতো বাদী যে শারীরিকভাবে অক্ষম তার প্রমাণের জন্য কোনো প্রমাণপত্র দাখিল করিয়াছেন কি? আপনার শারীরিক ত্রুটির কারণে তো সন্তান নাও হইতে পারে। বাদীর কোনো শারীরিক ত্রুটি নাই। বাদী কখনোই আপনার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেন নাই। আপনি অমুক তারিখে বাদীকে না বলিয়া পিত্রালয়ে চলিয়া আসেন। বাদী অমুক অমুক তারিখে প্রথম ও শেষবার আপনাকে আনিতে গেলে আপনি আসিতে অস্বীকৃতি জানান এবং আপনার অভিভাবক অস্বীকৃতি জানায়। বাদীর দাবি সত্য, সে আপনাকে তাহার নিয়ন্ত্রণে পাওয়ার অধিকারী। 324 দেওয়ানি মোকদ্দমা সমূহে জেরায় সাধারণ প্রশ্ন। আপনার নাম কি? আপনার বয়স কত?
এই মোকদ্দমায় কতজন সাক্ষী আছে? অন্যান্য বাদীদের সহিত আপনার সম্পর্ক কি? হিসাব মতে আপনার সম্পত্তির পরিমাণ কত? নালিশি সম্পত্তির সিএস খতিয়ান ও দাগ নাম্বার কত? নালিশি সম্পত্তির এসে খতিয়ান ও দাগ নাম্বার কত? নালিশি জমির মূল মালিক কে ছিলেন? মূল মালিকের ওয়ারিশদের নাম কি? বর্তমান মূল মালিকের ওয়ারিশ কে কে জীবিত আছে? আপনি কিভাবে নালিশি সম্পত্তিতে মালিক হইলেন? যদি খরিদ সূত্রে হইয়া থাকেন, কার নিকট হইতে খরিদ করিয়াছেন? আপনার খরিদের দলিলের লেখক কে? খরিদার দলিলের লেখক অথবা ইসাদি কোনো সাক্ষী আদালতে হাজির আছে কিনা? নালিশা সম্পত্তির দাগ নম্বর কত? নালিশা সম্পত্তি কত দাগে বিভক্ত? কোন দাগে নালিশি সম্পত্তির পরিমাণ কত বলিতে পারিবেন কি? নালিশা সম্পত্তির সিএস খতিয়ানে মোট কয়টি দাগ আছে? তাদের প্রত্যেক দাগের সম্পত্তির পরিমাণ কত? নালিশা সম্পত্তি এসে খতিয়ানে কয়টি দাগ আছে? প্রত্যেক দাগের সম্পত্তির পরিমাণ কত? নালিশি সম্পত্তির চৌহাদ্দি বলুন। নালিশি সম্পত্তির মূল মালিকের সকল ওয়ারিশদেরকে অত্র মোকদ্দমায় পক্ষ করা হইয়াছে কি? নালিশি জমিতে যাহারা সম্পত্তি দখল করে তাহাদের নাম বলিতে পারিবেন কি? নালিশা দাগে মোট কয়টি খণ্ড আছে? নালিশা সম্পত্তিতে কখন দখলপ্রাপ্ত হইয়াছেন? বর্তমানে নালিশি সম্পত্তিতে কি ফসল আছে? নালিশি সম্পত্তির পার্শ্বে বিবাদী সম্পত্তি আছে কিনা? বিবাদীর সহিত আপনার সম্পর্ক কি? বিবাদী কবে নালিশি সম্পত্তি দাবি করেন? গত কুরবানি ঈদ কত তারিখে হইয়াছিল? নালিশি সম্পত্তিতে বিবাদী কোন খণ্ডে বুক দখলকার কিনা? আপনি নালিশি সম্পত্তিতে অবৈধ দখলকার। নালিশি সম্পত্তির সপক্ষে আপনার সত্যের দলিলাদি মিথ্যা। আপনি নালিশা জমির সম্পত্তি অবৈধভাবে গ্রাস করিবার জন্য অত্র মোকদ্দমা দায়ের করিয়াছেন। অধ্যকার সাক্ষীদের নাম বলুন। সাক্ষীদের সহিত আপনার সম্পর্ক কি? অধ্যকার হাজিরা দাখিলকারী সাক্ষীদের নালিশি সম্পত্তির পার্শ্বে কোনো সম্পত্তি আছে কি? থাকিলে দাগ নাম্বার বলুন। অধ্যকার সাক্ষীগণ আপনার আত্মীয়। আপনি অত্র মোকদ্দমা কি জন্য আনয়ন করিয়াছেন? নালিশি সম্পত্তির খাজনা কে দেয়? খাজনার পরিমাণ কত? নালিশা সম্পত্তি আপনার নামে হাল জমা খারিজ আছে কিনা? নালিশা সম্পত্তির খাজনা কার সহিত করা হইয়াছে? সর্বশেষ কবে নালিশি সম্পত্তির খাজনা দিয়েছেন? নালিশা সম্পত্তির তহসিল অফিস কোথায়? আপনি কি নালিশা সম্পত্তির খাজনা দেন না? আপনার আর্জির বিবরণ কি মিথ্যা? নালিশি সম্পত্তিতে আপনার কি কোনো দখল নাই? নালিশি সম্পত্তি অবৈধভাবে গ্রাস করিবার জন্য অত্র মিথ্যা মোকদ্দমা দায়ের করিয়াছেন কি? আপনার সাক্ষ্য ও দাখিলি দলিলাদি মিথ্যা। আপনার মোকদ্দমা কি মিথ্যা? মিথ্যা মোকদ্দমা আপনি কোনো প্রতিকার পাইতে পারেন না। সত্যের মোকদ্দমা বিবাদীকে জেরা। 325। আপনার নাম কি? আপনি এই মোকদ্দমার কি? এই মোকদ্দমায় মোট বিবাদীর সংখ্যা কত?
অন্যান্য বিবাদিতের সহিত আপনার সম্পর্কটা কি? আপনি কাহার পক্ষে জবানবন্দি করিতেছেন? এই মোকদ্দমায় বাদীর সংখ্যা কত? বাদীর সহিত আপনার সম্পর্ক কি? নালিশা সম্পত্তির দাগ খতিয়ান কত? নালিশা সম্পত্তির পরিমাণ কত? নালিশা সম্পত্তির সিএস খতিয়ানে মোট কয়টি দাগ আছে? সিএস খতিয়ানের প্রত্যেক দাগে সম্পত্তির পরিমাণ কত? নালিশা সম্পত্তির এসে খতিয়ান ও দাগ নম্বর কত? নালিশা সম্পত্তির এসে খতিয়ানে মোট সম্পত্তির পরিমাণ কত? নালিশা সম্পত্তির মূল মালিক কে ছিলেন? মূল মালিকের ওয়ারিশগণ কারা? আপনি নালিশা সম্পত্তি কিভাবে দাবি করেন? আপনার দাবিকৃত সম্পত্তির পরিমাণ কত? নালিশি সম্পত্তির কত দাগে আপনি দাবি করেন? নালিশি দাগে কে কে সম্পত্তি বুক দখল করিতেছেন? নালিশা সম্পত্তির চৌহাদ্দি বলুন। অধ্যক্ষ কাহারা সাক্ষী আসিয়াছে? নালিশি সম্পত্তির পার্শ্বে দখলকার কোনো ব্যক্তি অধ্য সাক্ষী হিসাবে আসিয়াছে কি? নালিশা সম্পত্তি বাদী খরচসূত্রে বুক দখলকার কিনা? নালিশা সম্পত্তির খাজনা দেন না কেন? নালিশা সম্পত্তি বাংলাদেশ জরিপে কাহার নামে রেকর্ড হইয়াছে? নালিশা সম্পত্তি জমা খরিচ কাহার নামে হইয়াছে? নালিশা সম্পত্তি বর্তমানে কি অবস্থায় আছে? নালিশা ভূমি মোট কত খণ্ডে দখল হয়? বাদীর শান্তিপূর্ণ বুক দখলে আপনারা ব্যাঘাত সৃষ্টি করিতেছেন কিনা? অধ্যকার তারিখ কত? আপনার দাবিকৃত সম্পত্তির পরিমাণ ও দাগ খতিয়ান কত? নালিশা জমিতে আপনার দাবিকৃত সম্পত্তির কোন অংশ? নালিশা জমিতে আপনার কোনো সম্পত্তি নাই। আপনি কি দাঙ্গাবাজ প্রকৃতির লোক? অধ্যকার সাক্ষীগণ আপনার আত্মীয়। আপনি নালিশা সম্পত্তি চিনেন কিনা? আপনি বাদীকে হয়রানি করিবার জন্য মিথ্যা আশ্রয়ে অত্র মোকদ্দমার বর্ণনা দাখিল করিয়াছেন। আপনার দাখিলি বর্ণনা কি মিথ্যা? আপনার দাখিলি কাগজাদি কি মিথ্যা? আপনার সাক্ষ্য ও মোকদ্দমা মিথ্যা।